আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউতে ফুল নাম্বার পেতে হলে তোমাদের ভালো করে টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ো, দেন এমসিকিউ সলভ করো, তাহলে পুরো জিনিসটা তোমাদের মাথায় ঢুকে যাবে। তো আমরা এখানে আজকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ আ নোভেল, অ্যান এসে, আর শর্ট স্টোরি, আর পোয়েম। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো এ, শর্ট স্টোরি। অ্যাস্ট্রোলজার ডে একটা শর্ট স্টোরি। দ্য স্টোরি সেন্টার্স অ্যারাউন্ড দ্য প্র্যাকটিস অফ, তাহলে এই গল্পটা কি কেন্দ্রিক তুলে ধরেছে? এটা হচ্ছে মকারি, অ্যাস্ট্রোলজি, ব্ল্যাকমেলিং, স্পিরিচুয়ালিটি। তো অ্যাকচুয়ালি মকারি মিনস তোমার উপহাস করা, আর অ্যাস্ট্রোলজি মানে জ্যোতির্বিদ্যা, আর ব্ল্যাকমেলিং মানে ব্ল্যাকমেলিং এবং স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতার উপর ডিপেন্ড করেছে গল্পটা। তো অ্যাকচুয়ালি গল্পটা ডিপেন্ড করেছে টোটালি অ্যাস্ট্রোলজির উপর, জ্যোতির্বিদ্যার উপর। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটিন বাই, তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার ডে এই শর্ট স্টোরিটা লিখেছেন কে? আর.কে নারায়ণ, মুলকরাজ আনন্দ, খুশবন্ত সিং, ঝুম্পা লাহিড়ী। তো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার ডে গল্পটা লিখেছে আর.কে নারায়ণ। তোমরা আর.কে নারায়ণের ফুল নামটা জেনে রাখবে, এটাও মাঝে মাঝে রিপিট হয়, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ অ্যান আমেরিকান, ইন্ডিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আর.কে নারায়ণ কিন্তু ইন্ডিয়ান, তাহলে রাইট অ্যান্সার হলো ইন্ডিয়ান। আর.কে নারায়ণ ওয়াজ বর্ন ইন, আর.কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন মুম্বাই, মাদ্রাজ, দিল্লি, কলকাতা। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু মাদ্রাজ। তো এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, তো কবে জন্মগ্রহণ করেছিল সালটা এবং তারিখটা মনে রাখবে। 10th অক্টোবর 1906, 10 অক্টোবর 1906-তে জন্মগ্রহণ করেছিলেন। আর.কে নারায়ণ ডায়েড ইন, আর.কে নারায়ণ মারা গিয়েছিলেন কলকাতা, গুজরাট, চেন্নাই, দিল্লি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু চেন্নাই মারা গিয়েছিলেন, এবং তোমরা সাল এবং ডেটটা মনে রাখবে 13ই মে 2001। এবং আরেকটা জিনিস মনে রাখবে সাথে, যে কত বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। 94 ইয়ার্স, যখন তার বয়স 94 বছর তখন তিনি মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, আর.কে নারায়ণস 4th কালেকশন অফ শর্ট স্টোরিজ ওয়াজ পাবলিশড। তো আর.কে নারায়ণের 4th কালেকশন, 4 নম্বর যে শর্ট স্টোরিজের কালেকশানটা, যেটা পাবলিশ হয়েছিল কার দ্বারা? ইন্ডিয়ান থট পাবলিকেশন, ইন্ডিয়ান বুক হাউস, রূপা পাবলিকেশনস অ্যান্ড পেঙ্গুইন র্যান্ডম হাউস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইন্ডিয়ান থট পাবলিকেশনের দ্বারা ওর 4th এডিশনটা পাবলিশ হয়েছিল। নেক্সট কোশ্চেন, আর.কে নারায়ণ রিসিভড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। আর.কে নারায়ণ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল কিসের জন্য? ফর রাইটিং, কোন লেখার জন্য? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য গাইড, মালগুড়ি ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য গাইড লেখার জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দ্য নেম অফ দ্য কালেকশন অফ শর্ট স্টোরি ইন হুইচ অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ ফার্স্ট চ্যাপ্টার ওয়াজ। তাহলে তার কোন কালেকশন শর্ট স্টোরির মধ্যে অ্যাস্ট্রোলজার ডে প্রথম চ্যাপ্টার ছিল, বা অ্যাস্ট্রোলজার ডেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে। তো এখানে মনে রাখবে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ, দ্য ইংলিশ টিচার, দ্য ব্যাচেলার অফ আর্টস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু মালগুড়ি ডেজ। তাহলে মালগুড়ি ডেজ কালেকশন শর্ট স্টোরি থেকে কিন্তু তোমাদের এই গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার ডে নেওয়া হয়েছে ফার্স্ট চ্যাপ্টার থেকে। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ অ্যাস্ট্রোলজার ডে কী ধরনের গল্প? ট্রাভেলগ, রিভেঞ্জ ট্র্যাজেডি, সাসপেন্স শর্ট স্টোরি অ্যান্ড পিকারস্কো নোভেল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সাসপেন্স শর্ট স্টোরি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আর.কে নারায়ণস অ্যান অ্যাস্ট্রোলজার ডে ওপেন্স উইথ। তাহলে আর.কে নারায়ণের যে অ্যাস্ট্রোলজার ডে, এটা গল্পটা শুরু হয়েছিল দ্য ডিসক্রিপশন অফ বিজনেস ইকুইপমেন্ট সেট আপ বাই দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড হিজ গেট আপ, দ্য অ্যাস্ট্রোলজার্স জার্নি টু হিজ ভিলেজ, দ্য অ্যাস্ট্রোলজার্স এনকাউন্টার উইথ হিজ এনিমি, দ্য ডিসক্রিপশন অফ দ্য নেটিভ প্লেস অফ দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য ডিসক্রিপশন অফ দ্য বিজনেস ইকুইপমেন্ট, তার যেসব ব্যবসার করার জন্য যেসব যন্ত্রপাতিগুলো সেট আপ, সেগুলো সে প্রস্তুত করেছিল বাই দ্য অ্যাস্ট্রোলজার সে নিজেই এগুলো প্রস্তুত করেছিল এবং এবং সব সাজিয়ে গুছিয়ে রাখছিল তার ব্যবসা জিনিসপত্রগুলো প্রথমেই। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য টেক্সট ইজ, তাহলে এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, মেন চরিত্রটা, সেটা কে? দ্য ড্যাকোয়েট, আ ডক্টর, অ্যান অ্যাস্ট্রোলজার, আ কুলি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী কিন্তু হচ্ছে এই গল্পের মেন সেন্ট্রাল ক্যারেক্টার। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন, তাহলে অ্যাস্ট্রোলজার খুব সময়নিষ্ঠ ছিল, তিনি খুব জ্যোতিষ খুব সময়নিষ্ঠ ছিলেন। কিসের জন্য সময়নিষ্ঠ ছিলেন? ওপেনিং হিজ শপ, ক্লোজ হিজ শপ, স্লিপিং, প্রেইং টু গড। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ওপেনিং হিজ শপ, সে তার দোকান খোলা নিয়ে খুব পাংচুয়াল ছিল। ওকে, কোন টাইমে দোকান খুলবে, কোন টাইমে দোকান বন্ধ করবে। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ ফর দ্য বিজনেস। কখন অ্যাস্ট্রোলজার তার
ব্যাগ খুলেছিল তার ব্যবসা করার জন্য। ব্যাগটা কখন খুলেছিল মানে কোন টাইমটা? ইন দ্য মর্নিং, অ্যাট মিড ডে, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যাট মিড ডে, ঠিক মধ্যাহ্নে। হাউ মেনি কাউরি সিলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ উইথ হিম? তার কাছে কতগুলো কড়ি ছিল? কাউরি সিলস মানে কড়ি, তার ব্যবসার জন্য সে কড়ি রেখেছিলেন যেগুলো তার কাজে লাগে। তো কতগুলো কড়ি তার সাথে ছিল? 20, 12, 10, 15। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 12 বা 1 ডজন। যদি 12 থাকে ভেরি গুড, তাহলে ওখানে দাগ দেবে। যদি 1 ডজন থাকে তাহলে 1 ডজন ইকুয়াল টু 12। ওকে, নেক্সট কোশ্চেন। ইন দিস টেক্সট অবস্কিওর, অবস্কিওর মিনস কি? মানে অবস্কিওর মানে কি? অবস্কিওর অ্যাকচুয়ালি মানে হচ্ছে অস্পষ্ট। তো এখানে অপশানগুলো দেওয়া আছে সুপার ন্যাচারাল, ব্রাইট, লাইট, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে সমস্যায় পড়া, তার মানে অস্পষ্ট। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ মিস্টিক চার্ট। তো অ্যাস্ট্রোলজারের কাছে একটা রহস্যময় চার্ট ছিল। হ্যাঁ, এই যে রহস্যময় চার্টটা কেমন ছিল? অন দ্য গ্রাউন্ড, ইন হিজ ব্যাগ, তার শুধু কোথায় ছিল? ইন হিজ গ্রাউন্ড, মাটির ওপরে, তার ব্যাগে ছিল। অন দ্য পাম, অ্যান্ড হাতে তালুতে, অ্যান্ড অন আ স্কোয়ার পিস অফ ক্লোথ, এবং তার কাছে একটা চৌকাকৃতি মানে বর্গাকারের একটা কাপড়ের টুকরো ছিল। তো তাতে খুব রহস্যময় চার্ট আঁকা ছিল। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা হলো অন এ স্কোয়ার পিস অফ ক্লোথ। নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ বান্ডেল অফ রিটিন নোটস অন। তো অ্যাস্ট্রোলজারের কী হয়েছিল না, এক বান্ডেল নোট ছিল, লেখা নোট ছিল। এটা কিসের ছিল? পালমাইরার, চার্ট পেপার, পেপার আর হচ্ছে প্যাপিয়ার্স। তাহলে অ্যাকচুয়ালি পালমাইরা রাইট অ্যান্সার। কিন্তু পালমাইরা মানে কি? পালমাইরা মানে হচ্ছে তাল গাছের যে পাতা হয় না, তাল গাছের পাতা থেকে তৈরি করা কাগজকে বলা হয় পালমাইরা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা পালমাইরা। নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশনাল ইকুইপমেন্ট কনসিস্ট আ ডজন কাউরি সিলস অ্যালং উইথ। তো অ্যাস্ট্রোলজারের যে তার জিনিসপত্রগুলো ছিল, তার ব্যবসায়িক জিনিসপত্রগুলো, তার মধ্যে ছিল কি 1 ডজন কড়ি, এবং তার সাথে কী ছিল? তার সাথে ছিল আ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্ট অনে, একটা মানে বর্গাকৃতি একটা কাপড়ের টুকরো যেখানে একটা অস্পষ্ট কী আঁকা আছে না, কিছু চার্ট আঁকা আছে, রহস্যময় চার্ট। এই নোটবুক, একটা নোটবুক ছিল। এই বান্ডেল অফ পালমাইরাস রাইটিং, এবং তালপাতার তৈরি কাগজের উপরে তালপাতার তৈরি কাগজ ছিল 1 বান্ডেল, এবং অল অফ দিস। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু অল অফ দিস, কারণ সবগুলোই ছিল ওর মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেড উইথ। তাহলে অ্যাস্ট্রোলজারের যে কপাল সেটা খুব ঝকঝক করছিল। কী দিয়ে ঝকঝক করছিল? ভার্মিলিয়ন, মাড, স্কার্স অ্যাস্ট, বোথ এ এন্ড বি। অ্যাকচুয়ালি ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, মাড মানে কাদামাটি, এবং স্কার্স অ্যাস্ট মানে হচ্ছে তোমার ওই মানে বিশুদ্ধ ছাই, এবং বোথ এ। আচ্ছা, অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারে কিন্তু ভার্মিলিয়ন ছিল মানে সিঁদুরও ছিল, এবং স্কার্স অ্যাস্ট মানে ওই বিশুদ্ধ ছাইও ছিল। তাহলে বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ স্পার্কেল উইথ। তো অ্যাস্ট্রোলজারের মানে জ্যোতিষীর চোখগুলো জলজল করছিল কী দিয়ে? গ্রিড, রিভেঞ্জ, আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, আর স্পিরিচুয়াল পাওয়ার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, মানে একটা অস্বাভাবিক দীপ্তিতে, হ্যাঁ, আলোর দীপ্তিতে তার চোখগুলো জলজল করছিল বা চকচক করছিল। দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু স্পার্কেল উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিমস বিকজ। তাহলে অ্যাস্ট্রোলজারের চোখগুলো খুব মানে একটা অস্বাভাবিক দীপ্তিতে জলজল করছিল, কারণ কি? হি ওয়াজ অ্যান ইনোসেন্ট পারসন, সে একদম নিষ্পাপ একজন ব্যক্তি ছিল। হি হ্যাড আ ম্যাজিক্যাল পাওয়ার, তার মধ্যে একটা জাদু ক্ষমতা ছিল। হি ওয়াজ ওয়েল রিড, সে খুব ভালোভাবে পড়েছিল। হি ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং ফর কাস্টমার। আরেকটা কারণ হচ্ছে যে সে সবসময় সর্বদাই কাস্টমারের দিকে দেখেই যাচ্ছিল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এটাই, যে হি ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং ফর কাস্টমার্স। তাহলে কাস্টমার্সের দিকে সে তাকিয়েই ছিল, এই জন্য মনে হচ্ছিল তার চোখগুলো অস্বাভাবিক দিকটিতে চকচক করছিল। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য গ্লিম অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আই ওয়ার টেকেন বাই হিজ ক্লায়েন্টস এজ। তাহলে এই যে অ্যাস্ট্রোলজারের অস্বাভাবিক চোখের দীপ্তি, যেটা দ্বারা ক্লায়েন্টরা কী করছিল না, ক্লায়েন্টরা ভেবেছিল আর ম্যাজিক্যাল লাইট, এটা একটা জাদু আলো, সানরেজ, রে অফ হোপ, আশার আলো। আর নেক্সট হচ্ছে আর প্রফেটিক লাইট। প্রফেটিক লাইট মানে হচ্ছে ভবিষ্যৎ বাণীময় কিছু দীপ্তি, মানে দেখলেই যেন মনে হচ্ছে ভবিষ্যৎ জানে এরকম ব্যাপার। তো ক্লায়েন্টদের কাছে মানে কাস্টমারদের কাছে মনে হয়েছিল যে এটা হচ্ছে ভবিষ্যৎ বাণীময় একটা জ্যোতি। হ্যাঁ, রাইট অ্যান্সারটা কী তাহলে? আর প্রফেটিক লাইট। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়্যার। তাহলে অ্যাস্ট্রোলজার যেসব ক্লায়েন্টগুলো ছিল, হ্যাঁ,
তার যে কাস্টমার তা বা মক্কেল ক্লায়েন্ট যারা ছিল তারা ছিল কেমন, সিম্পল, এলিগেন্ট, ইন্টেলিজেন্ট, শর্ট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সিম্পল, তারা খুব সরল সাদাসিধে ক্লায়েন্ট। ওকে, হোয়াট এনহান্স দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আই, তাহলে অ্যাস্ট্রোলজার চোখ থেকে কোন জিনিসটা বর্ধিত হয়েছিল? দ্য পজিশন অফ হিজ আইজ বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, হিজ গ্লাসেস, হিজ কন্ট্যাক্ট লেন্স, নান অফ দিস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য পজিশন অফ হিজ আই, তার মানে তার চোখের পজিশনটা ছিল কীরকম, বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, তার চোখের উপরে ছিল একটা ওই সিঁদুর আর ছাই আঁকা কপাল, এবং তার নিচে ছিল ডার্ক হুইস্কার্স, ডার্ক হুইস্কার মানে কালো দাড়ি। তো এই দুটোর মাঝে ছিল তার আইজটা। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার্স বিয়ার্ড স্ট্রিম ডাউন উইথ, তাহলে অ্যাস্ট্রোলজারের দাড়িগুলো, গোঁপগুলো, ঠিক আছে, সরি দাড়িগুলো কী হয়েছে, নেমে এসেছিলো। হ্যাঁ, নেমে এসেছিলো। কীরকম নেমে এসেছিলো, চিক কোথায় নেমে এসেছিলো, বা তোমার নোজ এবং লিপস। তাহলে রাইট অ্যান্সার হলো চিক, গাল পর্যন্ত নেমে এসেছিলো। ওকে, নেক্সট কোশ্চেন। হুইস্কার্স মিনস, হুইস্কার্স মানে কি, হুইস্কার্স মানে দাড়ি। তাহলে এখানে বলছে টাস্কার, টারবান, ড্রিঙ্ক, বিয়ার্ড। তাহলে হুইস্কার মানে বিয়ার্ড, দাড়ি। ওকে, হুইচ কালার্ড টারবান ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ অ্যারাউন্ড হিজ হেড, তাহলে কোন রঙের পাগড়ি পরেছিল অ্যাস্ট্রোলজার তার মাথাতে? হোয়াইট কালারের, গ্রিন কালার, স্যাফরন কালার, পিঙ্ক কালার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্যাফরন কালার। স্যাফরন কালারটা মানে কমলা আর হলুদ কালারের মিক্সটা, দ্যাট ইজ কল্ড স্যাফরন কালার। ওকে, পিপুল ওয়ার অ্যাট্রাক্ট টু দ্য অ্যাস্ট্রোলজার, জনগণরা কী হয়েছিল, মানুষজন অ্যাস্ট্রোলজারের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। লাইক কেমন করে, বিজ টু ডালিয়া স্টক, যেমন করে মৌমাছিরা ডালিয়া বৃন্তের দিকে আকৃষ্ট হয়, ফিশ টু ওয়াটার, চিলড্রেন টু টয়েস, পুলিশ টু ক্রিমিনাল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বিজ টু ডালিয়া স্টক। তাহলে যেমন করে মৌমাছিরা ডালিয়া বৃন্তের দিকে আকৃষ্ট হয়ে যায়, তেমন করে মানুষজনও অ্যাস্ট্রোলজারের দিকে আকৃষ্ট হয়ে যেত। হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্য পিপুল অ্যাট্রাকশন টু দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে মেন কারণটা কি, যে কী কারণে মানুষজন অ্যাস্ট্রোলজারের কাছে এত মানে আকর্ষণ হয়ে যেত? হিজ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, তার খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য, হিজ জেন্টাল বিহেভিয়ার, তার ভালো ব্যবহারের জন্য, হিজ মিস্টিক্যাল অ্যাপিয়ারেন্স, তার রহস্যময় চেহারার জন্য, হিজ লাউড কল, তার জোরে জোরে চিৎকার করার জন্য। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো কি হিজ মিস্টিক্যালস অ্যাপিয়ারেন্স, তার রহস্যময় চেহারা। এই রহস্যময় চেহারা দেখলেই যে কোনো মানুষ তাদের বিশ্বাসের জোরে অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে যেত। ওকে, নেক্সট কোশ্চেন। হুইচ ইজ ট্রু অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স, তাহলে অ্যাস্ট্রোলজারের যে মানে চেহারা, এটা সত্যি কোনটা ছিল? হি অ্যাপ্লাইজ সেক্রেট অ্যাস অন হিজ ফোরহেড, সে তার ফোরহেডে ওই বিশুদ্ধ ছাই লাগাতো। দেয়ার ইজ আ ইউনিক গ্লিন্স ইন হিজ আই, তার চোখে একটা জ্যোতি ছিল বা দ্যুতি ছিল। হিজ ডার্ক হুইস্কার্স স্ট্রিম ডাউন হিজ চিক, এবং তার যে কালো মানে দাড়ি সেটা পুরো নেমে এসেছিল তার গাল পর্যন্ত। অল অফ দিস, প্রত্যেকটাই ঠিক। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অল অফ দিস, কারণ এখানে সবগুলোই রাইট অ্যান্সার্স। নো কোশ্চেন, সরি, নেক্সট কোশ্চেন। আন্ডার হুইচ ট্রি, কোন গাছে ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর হিজ বিজনেস, তাহলে অ্যাস্ট্রোলজার ব্যবসা করার জন্য কোন গাছের তলায় বসতো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টামারিন ট্রি, বেনিয়ন ট্রি, ম্যাঙ্গো ট্রি, গুয়াভা ট্রি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু টামারিন ট্রি। টামারিন ট্রি মানে তেঁতুল গাছ। তেঁতুল গাছের তলায় কিন্তু অ্যাস্ট্রোলজার তার ব্যবসা করার জন্য বসতো। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য পথ দ্যাট টাচ দ্য অ্যাস্ট্রোলজার শপ ওয়েন্ট থ্রু দ্য, তাহলে অ্যাস্ট্রোলজারের দোকানের যে রাস্তাটা, সেই রাস্তাটা কোথায় চলে গেছে? রিভার সাইড, ফরেস্ট, টাউন হল পার্ক, ভিলেজ ফেয়ার। দ্য রাইট অ্যান্সারটা হলো টাউন হল পার্ক। টাউন হল পার্কের দিকে চলে গেছে ওই রাস্তাটা বিস্তৃত হয়ে। ওকে, হোয়াট টাইপ অফ রোড ডিড দ্য অ্যাস্ট্রোলজার সিট নেক্সট টু, কোন ধরনের রাস্তাতে অ্যাস্ট্রোলজার বসতো? হাইওয়ে, আর পার্ক পথওয়ে, ডিজার্টেড রোড, আর ক্রাউড রোড। তাহলে রাইট অ্যান্সারটা হলো পার্ক সংলগ্ন যেসব পথ, মানে পার্কের দিকে যে রাস্তা চলে গেছে বা পার্ক সংলগ্ন যে পথটা, সেখানেই সেই ধরনের রোডে অ্যাস্ট্রোলজার বসতো। দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর হিজ বিজনেস ওয়াজ রিমার্কেবল ফর, তাহলে যেই জায়গাটায় অ্যাস্ট্রোলজার বসতো, জ্যোতিষ বসতো তার ব্যবসা করার জন্য, সেই জায়গাটা রিমার্কেবল ছিল, মানে খুব জনপ্রিয় ছিল। কারণ কি না, ইটস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ভেরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, কারণ এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড ছিল বা বিভিন্ন স্কুল কলেজ ছিল এখানে।
আর সার্জিং ক্রাউড, প্রচুর পরিমাণে ভিড় হতো। রিপ্রেজেন্টেটিং এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, তারা বিভিন্ন ধরনের ধান্দা এবং জীবিকা অর্জন করতো মানুষ এখান থেকেই। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের শুধু ব্যবসা বাণিজ্য হতো। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু সি এরটা। আর ভেরি সার্জিং ক্রাউড, একটা প্রচুর পরিমাণে ভিড় হতো। রিপ্রেজেন্টিং আ ভ্যারাইটি অফ ট্রেড অ্যান্ড অকুপেশন, এবং বিভিন্ন ধরনের ধান্দা এবং জীবিকা নির্বাহ মানুষ এখান থেকেই করতো, এই কারণে এটা খুব রিমার্কেবল ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অকুপেশন ইজ নট মেনশন ইন দ্য টেক্সট। তো এই টেক্সটে কোন জীবিকাটার কথা উল্লেখ করা নেই? ফার্মিং মানে কৃষিকাজ, টিচিং মানে শিক্ষা দেওয়া আর শিক্ষকতা করা, জার্নালিজম মানে সাংবাদিকতা, এবং বোথ এ অ্যান্ড সি। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু এখানে কোন কৃষিকাজ মানে কোন অকুপেশনটার কথা বলা নেই বলেছে। ফার্মিংয়ের কথা কিন্তু বলা আছে, টিচিংয়ের কথা বলা নেই, এবং জার্নালিজমের কথা বলা নেই। তাহলে কিন্তু এখানে অনলি মানে ডি এর উত্তরটা ঠিক, কারণ টিচিং এবং জার্নালিজম এখানে এই অকুপেশন দুটো উল্লেখ করা নেই, অনলি ফর উল্লেখ করা আছে ফার্মিং, কৃষিকাজ। দ্য অক্সিনিয়র ইউজ টু অকশনস, তাহলে নিলামদার কিসের নিলাম করতো, বা যে নিলাম করতো ওই রাস্তা ধারে বসে, সে কিসের নিলাম করতো? গ্রাউন্ডনাটস বাদামের, ম্যাজিক্যাল বল মানে জাদু বলের, চিপ ক্লোথস মানে কম দামি পোশাকের, আর হচ্ছে ফার্নিচার মানে আসবাবপত্রের। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু নিলামদার এখানে চিপ ক্লোথ, যেটা মানে খুব কম দামি পোশাকের নিলাম করতো এখানে এই রাস্তার উপরে বসে। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইউজ টু ক্রিয়েট অ্যানাফ ডিম অল ডে। তাহলে সারাদিন ধরে হইচই বা চিৎকার করতো কে? অ্যান অক্সিনিয়ার্স of the cheap cloth, the magician, the groundnut seller, a seller of stolen hardwork and junk। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যান অক্সিনিয়ার অফ চিপ ক্লোথস, মানে ওই কম দামি জিনিসপত্রের যে নিলামদার, যে চিৎকার করে করে ডাকতো, কম দামি জিনিসপত্র বিক্রি করতো, সেই কিন্তু এখানে সারাদিন ধরে হইচই করতো। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যান অক্সিনিয়ার্স অফ দ্য চিপ ক্লোথ। ওকে, নেক্সট কোশ্চেন, ইন দ্য টেক্সট ভোসিফেরাসনেস, তাহলে ভোসিফেরাসনেস মানে কি? অ্যাকচুয়ালি ভোসিফেরাসনেস মানে কিন্তু কোলাহলপূর্ণ। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারগুলো আছে সাইলেন্স, ইনক্লাইন্ড, আর নয়েজ আউটক্রাইং, আর স্টেট অফ কনফিউশন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আর নয়েজি আউটক্রাইং, তাহলে এটার মানে কিন্তু কোলাহলপূর্ণ চিৎকার। ঠিক আছে, ওকে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য গ্রাউন্ডনাট সেলার ইউজ টু কল হিজ গ্রাউন্ডনাটস, তাহলে গ্রাউন্ডনাট বাদাম বিক্রেতা তার বাদামকে বিভিন্ন নামে ডাকতো। হ্যাঁ, কী কী নামে ডাকতো? দিল্লি আলমন্ড, রাজার ডেলিকেসি, বোম্বে আইসক্রিম, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু তিনটেই নামেই ডাকতো সে, দিল্লি আলমন্ড নামেও ডাকতো, আর রাজার ডেলিকেসি বলে নামেও ডাকতো, বা বোম্বে আইসক্রিম নামেও ডাকতো। তাহলে এখানে তিনটেই রাইট অ্যান্সার, অল অফ দি অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ দ্য, তাহলে অ্যাস্ট্রোলজার যে লেনদেন করতো, তার ব্যবসায়িক লেনদেন করতো, সেটা কোন লাইটের দ্বারা? অ্যান্ড ওল সাইকেল ল্যাম্প, হিসিং গ্যাস লাইট, ক্যান্ডেল, গ্রাউন্ডনাট সেলার ফ্লেয়ার। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হল ওর পাশে বসতো বাদাম বিক্রেতা। তো বাদাম বিক্রেতা যে আগুনের শিখা, সেটা বাদাম ভাজতো, সেই যে আগুনের শিখাটা এসে পড়তো অ্যাস্ট্রোলজারের দোকানে। তো অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী ওই আলোতেই ব্যবসা করতো। ওকে, নেক্সট, দ্য প্লেস হোয়ার দ্য ভেরিয়াস সেলার ইউজ টু সিট, যে জায়গাতে বিভিন্ন ধরনের বিক্রেতারা বসতো, ওয়াজ লাইট আপ বাই, সেই জায়গাটা আলোকিত থাকতো কিসের দ্বারা? ইলেকট্রিক বাল্ব, সফট লাইট, মুন লাইট, সানলাইট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সফট লাইট, মানে বিভিন্ন দোকান বসতো, তাহলে বিভিন্ন দোকানের যে লাইটগুলো এসে জড়ো হতো, এবং সেখান থেকেই বিভিন্ন ব্যবসায়ীরা সেলাররা কী করতো? আলোটা পেয়ে যেত। দ্য মেন রিজন ফর দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ, তাহলে এই জায়গাটার মেন যে আকর্ষণ, এই জায়গাটার মেন আকর্ষণের কারণটা কি? ইট ওয়াজ আউটসাইড দ্য ভিলেজ, এটা গ্রামের বাইরের জন্য। ইট ডিড নট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ মিউনিসিপ্যাল লাইটিং, এখানে মিউনিসিপ্যালের মানে পৌরসভার কোনো লাইটিংয়ের ব্যবস্থাই ছিল না। অ্যান অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট দেয়ার, কারণ ওখানে একজন জ্যোতিষ বসতো বলে। ইট ওয়াজ নিয়ার দ্য বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডের পাশে ছিল বলে। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু ইট ডিড নট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ মিউনিসিপ্যাল লাইটিং, তাহলে মিউনিসিপ্যাল লাইটিংয়ের কোনো বা পৌরসভার লাইটের কোনো ব্যবস্থা ওখানে ছিল না। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্ট হিজ বিজনেস, তাহলে নিচের কোন তথ্যটা সত্য যেখানে অ্যাস্ট্রোলজার বসে তার ব্যবসায়ী লেনদেন করতো?
ইট ইজ আ প্লেস হোয়ার দ্য ভ্যারাইটি অফ বিজনেসম্যান আর ট্রানজেক্ট, এটা হলো সেই জায়গা যেখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী মানুষ বসতো এখানে। দেয়ার ইজ নো ফ্যাসিলিটি অফ মিউনিসিপ্যাল লাইট, এখানে মিউনিসিপ্যালিটির কোনো লাইট ছিল না। আর সার্জিক্যাল ক্রাউড মুভস আপ, এখানে প্রচুর পরিমাণে ভিড় হতো মানুষের, আপস অ্যান্ড ডাউন অল ডে অ্যালং দ্য পথ, এই রাস্তাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় হতো। অল অফ দিজ, এবং প্রত্যেকটাই ঠিক, অ্যাকচুয়ালি মানে এখানে প্রত্যেকটাই ঠিক, তাহলে অল অফ দিজ এটাই হচ্ছে অরিজিনাল উত্তর। ইন দ্য টেক্সট বিউইল্ডারিং মিনস, তাহলে এই যে টেক্সট বিউইল্ডারিং মানে কি? বিউইল্ডারিং মানে হচ্ছে বিভ্রান্তকর। তাহলে এখানে অপশানগুলো কী কী? কনফিউজিং, লাফিং, রেসপন্ডিং, কমেন্টিং। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু কনফিউজন বিভ্রান্তকর, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি ডিড নট ইন্টেন্ড টু বি, তাহলে প্রোটাগনিস্ট মানে যে নায়ক, এই গল্পের যে নায়ক, সে কি হতে চায়নি, মানে তার ডিড নট ইন্টেন্ড মানে সে হতে চায়নি, কি হতে চায়নি, ডক্টর হতে চাইছিল না। তা আচ্ছা বলি, এখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা কি? এখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার কিন্তু দ্য অ্যাস্ট্রোলজারটা কিন্তু এখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার। তাহলে সে কি হতে চাইছিল না? ডক্টর, মার্চেন্ট, টিচার, অ্যাস্ট্রোলজার কিন্তু চাইছিল না সে অ্যাস্ট্রোলজার হবে, মানে এখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার অ্যাস্ট্রোলজার, সে কিন্তু কোনোদিন চাইতো না যে সে ভবিষ্যতে একজন জ্যোতিষী হবে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অ্যাস্ট্রোলজার। দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট নো, অ্যাস্ট্রোলজার জানতো না, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, কী ঘটতে যাচ্ছিল তার নিজের সম্বন্ধে। হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, এবং অন্যের সম্বন্ধে কী ঘটতে যাচ্ছিল সেটা সে জানতো না। তাহলে এটা রাইট অ্যান্সারটা কি? বোথ এ বি দুটোই ঠিক, নান অফ দিস কোনটাই না। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দুটোই ঠিক, যে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, তার নিজের সম্বন্ধে কিছু ঘটতে যাচ্ছিল সেটা জানতো না সে, এবং হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন আদার্স, এবং অন্যদের সম্বন্ধে কী ঘটতে যাচ্ছে সেটা সে জানতো না। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বোথ এ অ্যান্ড বি। দ্য ওয়ার্ড সিওড মিনস কি? সিওড মানে হচ্ছে কিন্তু বুদ্ধিমান বা বিচক্ষণ ব্যক্তি। তাহলে এখানে অ্যান্সারগুলো কী কী আছে? সিম্পল, কানিং, ইনোসেন্ট, ক্লেভার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ক্লেভার, বুদ্ধিমান বা বিচক্ষণ ব্যক্তিকে বলে শ্রুড। ওকে। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সে থিং হুইচ কুড পিস এভরি ওয়ান্স বিকজ, তাহলে অ্যাস্ট্রোলজার ইউজ টু সে থিংস মানে অ্যাস্ট্রোলজার কিছু একটা বলতে চাইছিল, হুইচ কুড মানে যেটা সে সবাইকেই বলে এবং সেটা কী করে না প্রত্যেককে আনন্দ দেয়। এর কারণটা কি না? হি স্টাডিড, মানে যেটাই বলে সেটা সবাইকে বলে এবং সবাই আনন্দ পায়। এর কারণটা হচ্ছে হি স্টাডিড অ্যাস্ট্রোলজি ফর সেভারাল ইয়ার্স, সে কিছু বছর ধরে জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা করে যাচ্ছে। হি কনসাল্টেড অ্যান এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার বিফোর সেইং এনিথিং, সে কোনো কিছু বলার আগে যারা খুব এক্সপিরিয়েন্স মানে খুব অভিজ্ঞ জ্যোতির্বিদ তাদের সঙ্গে আলোচনা করে নেয়। ফর হিম ইট ওয়াজ আ ম্যাটার অফ স্টাডি, তার কাছে এটা ছিল একটা অনেক দিনের একটা মানে গবেষণা অভিজ্ঞতা, পুরোটাই প্র্যাকটিস ছিল, একটা অধ্যয়ন এবং সিওড গ্রেস বুক। তাহলে এটা ছিল তার কাছে একটা পুরো অধ্যয়ন এবং অনুশীলন এবং কী হচ্ছিল বুদ্ধিমানের একটা অনুমানের বিষয়। তো এই যে ব্যাপারটা, এবং লাস্ট অ্যান্সারটা হচ্ছে মানে লাস্ট অপশানটা হচ্ছে হি হ্যাড দ্য এবিলিটি টু কানেক্ট উইথ দ্য ডেড, মানে তার একটা অস্বাভাবিক ক্ষমতা ছিল, সে মৃত মানুষদের সাথে কানেক্ট করতে পারতো। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু ফর হিম ইট ওয়াজ দ্য ম্যাটার অফ স্টাডি, মানে এই যে বহুদিনের তার অধ্যয়ন অনুশীলন, হ্যাঁ, এটাই কিন্তু তাকে এই পাওয়ারটা পেয়ে গেছে, সে যে মানুষকে যে কোনোভাবে প্লিজ করতে পারতো, ওকে, আনন্দ দিতে পারতো। দ্য অ্যাস্ট্রোলজার ডিজার্ভড দ্য ওয়েবস হি ইউজ টু ক্যারি হোম এভরি ডে বিকজ, তাহলে জ্যোতিষী তার প্রাপ্য মজুরি প্রত্যেক দিন বাড়িয়ে নিয়ে যেতেন। এর কারণ কি? হিজ ওয়ার্ক ওয়াজ নো লেস দেন দ্য লেবার অফ অ্যান অনেস্ট ম্যান, তার কাজ একজন সৎ মানুষের শ্রমের থেকে কম ছিল না। হি স্টাডিড অ্যাস্ট্রোলজি ফর সেভারাল ইয়ার্স, সে কিছু বছর ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করে যাচ্ছে। দেয়ার ওয়াজ নো ওয়ান ইলস ইন দ্য ভিলেজ, এই গ্রামে কেউ ছিল না হু হ্যাড অ্যাজ মাচ নলেজ অ্যাজ হি ডিড, মানে তার মতো জ্ঞানী এই গ্রামের কেউ ছিল না। হি কুড প্রেডিক্ট থিং কারেক্টলি, সে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী খুব সঠিকভাবেই দিত। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু হিজ ওয়ার্ক ওয়াজ নো লেস দ্যান দ্য লেবার অফ অ্যান অনেস্ট ম্যান, মানে তার যে কাজটা একজন সৎ মানুষের পরিশ্রমের থেকে কম ছিল না, এই জন্য সে কী করতো, তার প্রত্যেক দিনে প্রাপ্য মজুরি নিয়ে বাড়ি যেত। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ নেটিভ ভিলেজ উইদাউট, অ্যাস্ট্রোলজার তার আদি গ্রামটা ছেড়ে দিয়েছিল বা ছেড়ে চলে গিয়েছিল। উইথাউট মানে কোন জিনিসটা বাদ দিয়ে, টেকিং এনি মানি, কোনো টাকা পয়সা না নিয়েই সে আদিগ্রাম ছেড়ে চলে গিয়েছিল। এনি প্রপার প্ল্যান, কোনো পরিকল্পনা ছাড়াই চলে গিয়েছিল।
ইনফর্মিং এনিওয়ান, কাউকে না জানিয়েই চলে গিয়েছিল, আর কমপ্লিটিং, কাউকে জানিয়ে চলে গিয়েছিলো, এবং কমপ্লিটিং হিজ স্টাডি, এবং তার পড়াশোনা কমপ্লিট করার জন্য কমপ্লিট করার পর চলে গিয়েছিলো। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ নেটিভ ভিলেজ উইথাউট এনি প্রপার প্ল্যান, মানে কোনো পরিকল্পনা ছাড়াই সে কিন্তু তার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ অ্যান অ্যানসেস্ট্রাল প্রফেশন অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার্স? তাহলে অ্যাস্ট্রোলজারের জ্যোতিষীর পূর্বপুরুষদের একটা পৈতৃক পেশা ছিল। তো এই যে পূর্বপুরুষদের পৈতৃক পেশাটা কী ছিল? সার্ভিস, বিজনেস, ফার্মিং, ফিশিং। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ফার্মিং। তো ওর বাবা ঠাকুরদার সময় থেকে একটা পৈতৃক পেশা ছিল ওদের, সেটা হচ্ছে ফার্মিং করা, চাষবাস করা। ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড স্টেড ইন দ্য ভিলেজ, যদি অ্যাস্ট্রোলজার এই গ্রামের থেকে যেত, হি উড নট হ্যাভ ক্যারিড অন, তিনি চালিয়ে যেতে পারতেন না। কীটা চালিয়ে যেতে পারতেন না? মানে যদি গ্রামে থেকে যেত তিনি তখন কিন্তু এই কাজটা চালিয়ে যেতে পারতেন না। কোন কাজটা? টেলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, রিপেইনিং দ্য কর্নফিল্ড, ভুট্টা খেতে কাজ করা, ফোর টেলিং আদার্স ফিউচার, মানে অন্যদের ভবিষ্যৎবাণী দেওয়া, লিভিং এনি ম্যারিং, এবং বসবাস করা বা বিবাহ করত। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু যদি গ্রামে থেকে যেতেন, সে কিন্তু তাহলে ওই ফোরটেলিং আদার্স ফিউচার, মানে অন্যদের ভবিষ্যৎবাণী বলতে পারতো না, বা তিনি অ্যাস্ট্রোলজার হতে পারতেন না। বাকি যে তিনটে, তাহলে গ্রামে থাকলে ওগুলো করতে হতো। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার হেড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস। তো জ্যোতিষীর মধ্যে যে মানব জাতির কিসের ওপর একটা কার্যকারী বিশ্লেষণ করেছিল? তো মানব জাতির কী জিনিসটার উপরে বিশেষ করে কার্যকারী মানে বিশ্লেষণটা করেছিল জ্যোতিষী এখানে? ট্রাভেল, সমস্যার উপর, প্রফেশন, কাজের উপর, ডিজায়ার, আকাঙ্ক্ষা, ইচ্ছার উপর, জয় মানে আনন্দের উপর। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ট্রাভেল, মানব জাতির সমস্যার উপরে এখানে তিনি এই কার্যকলাপটি বিশ্লেষণ করেছেন। হোয়াট আর দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ? তাহলে মানুষের মধ্যে যে বন্ধন, এই যে বন্ধন, রিলেশান, এই বন্ধনের মেন জটটা কী ছিল? ম্যারেজ, পিস, মানি, বোথ এ এন্ড সি। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারে কিন্তু ম্যারেজ অ্যান্ড মানি, তাহলে দুটোই ঠিক। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু বোথ এ এন্ড সি। নেক্সট কোশ্চেন, ম্যারেজ মানে বিবাহ করে, এবং মানি টাকা পয়সা। ওকে, নেক্সট কোশ্চেন, লং প্র্যাকটিস হ্যাড সার্ভ দ্য অ্যাস্ট্রোলজার। তো দীর্ঘ অনুশীলনের জ্যোতিষীর কী জিনিসটা খুব ধারালো হয়ে গেছিলো? মানে প্রচুর অনুশীলন করার পর তার কোনো একটা জিনিস যেটা খুব ধারালো হয়ে গেছিলো বা স্ট্রং হয়ে গেছিলো, সেটা কি? পারসেপশান, উইজডম, পেশেন্স, এবং নান অফ দিস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু পারসেপশান। পারসেপশান মানে কি? পারসেপশান মানে হচ্ছে উপলব্ধি করার ক্ষমতা। প্রচুর অনুশীলন বা অধ্যয়ন করার পর জ্যোতিষীর মধ্যে যে এই যে উপলব্ধি করার ক্ষমতাটা না, এটা কী হয়েছিল? খুব স্ট্রং বা শার্প হয়ে গেছিলো। হাউ মাচ টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং? তাহলে অ্যাস্ট্রোলজার কত টাইম নিত কোনো কিছু জিনিস ভুল বলার জন্য, ঠিক আছে, বা ভুল বলতে মানে কোনো জিনিস ভুল এটা বুঝতে পারার জন্য সে কত টাইম নিত? 10 মিনিটস, 5 মিনিটস, 1 আওয়ার, পেশেন্স, ফিউ সেকেন্ডস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 5 মিনিটস। সে কিন্তু 5 মিনিট নিত কোনো কিছু জিনিস ভুল ধরার জন্য। ওকে, পার কোশ্চেন অ্যাস্ট্রোলজার চার্জ। তাহলে প্রত্যেকটা কোশ্চেন পিছু অ্যাস্ট্রোলজার কত করে টাকা নিত? তাহলে 2 আনা, 3 পাইস, 1 রুপিজ, 5 পাইস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 3 পাইস। আচ্ছা, পাইস কি? অ্যাকচুয়ালি এটি একটি প্রাক্তন ভারতীয় মুদ্রা, হ্যাঁ, যার কি মূল্য কি 1 টাকা 64 ভাগ, মানে 1 টাকার 64 ভাগ হলো 1 পাইস। ওকে, তাহলে এখানে 3 পাইস নিত পার কোশ্চেনের জন্য। 4 পাইস ইকুয়াল টু, তাহলে 4 পাইস কিসের সমান? 2 আনা, 1 আনা, 2 রুপিজ, 2 রুপি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 1 আনা। 1 আনা ইকুয়াল টু 4 পাইস। দ্য অ্যাস্ট্রোলজার অ্যালাউড হিজ কাস্টমার টু স্পিক ফর। তাহলে অ্যাস্ট্রোলজার তার কাস্টমারদের, তার খরিদ্দারদের মানে কতক্ষণ বলার সম্মতি দিত, মানে কতক্ষণ বলার চান্স দিত? তাহলে এখানে 10 মিনিটস বলার চান্স দিত, 1 আওয়ার, 15 মিনিটস, 5 মিনিটস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 10 মিনিট, মানে সে প্রত্যেকটা কাস্টমারকে 10 মিনিট বলার সুযোগ দিত, ঠিক আছে, তারপরে সে নিজে বলা স্টার্ট করতো। দ্য অ্যাস্ট্রোলজার নেভার ওপেন হিজ মাউথ টিল। তাহলে অ্যাস্ট্রোলজার তার মুখ খুলতো না কতক্ষণ পর্যন্ত? মুখ খুলতো না মানে সে বলা শুরু করতো না কতক্ষণ পর্যন্ত?
দ্য কাস্টমার হ্যাড এগ্রি টু গিভ হিজ ফিজ, যতক্ষণ না পর্যন্ত কাস্টমার তার টাকা পয়সা যতগুলো ফিজ দেওয়ার রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত হি ওয়াজ আস্কড টু ডু সো বাই হিজ গুরু, এবং সে এটা করতো কারণ যতক্ষণ তার গুরু বলতো বলে। দ্য ক্লায়েন্টস হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিট, এবং সে তার সমস্ত খরিদ্দারদের মানে 10 মিনিট দিত তার কথা বলার জন্য। হি হ্যাড রিসিভড দ্য পারমিশন অফ দ্য অলমাইটি, ভগবানের কাছ থেকে পারমিশন মানে ভগবান থেকে পারমিশন দিয়েছে এটা করার জন্য। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো দ্য ক্লায়েন্ট হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, এবং যাতে করে তার খরিদ্দাররা অ্যাটলিস্ট 10 মিনিট বলতে পারে সেই জন্য সে কোনো মুখ খুলতো না, তারপর সে বলা শুরু করতো। হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়েট ফর হিজ ক্লায়েন্ট টু স্পিক ফর অ্যাটলিস্ট 10 মিনিটস বিফোর সেইং সামথিং, মানে অ্যাস্ট্রোলজার কী করতো, ওয়েট করতো, ধৈর্য ধরে থাকতো, যে তখন তার 10 মিনিট ধৈর্য ধরে থাকতো তার ক্লায়েন্টদের কিছু বলার আগে। কেন? হি ওয়ান্টেড হিজ কাস্টমার টু বি ভোকাল অ্যাবাউট দেয়ার প্রবলেম, দিস ইজ হাউ হি ওয়াজ প্রুভড with enough stuff for a dozen answer and advice. He wanted to know about the troubles and sorrow of his clients and he was a good listener. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দিস ইজ হাউ হি ওয়াজ প্রোভাইড উইথ এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস। তো এভাবেই তাকে পর্যাপ্ত জিনিস সরবরাহ করা হতো, মানে 10 মিনিট বলতে দিত এই কারণে যাতে করে সে পর্যাপ্ত জিনিসগুলো তার কাছ থেকে কালেক্ট করে নিতে পারতো, যাতে করে কী করতো না সে এর পরে যে 1 ডজন উত্তর দেবে এবং উপদেশ দেবে তার জন্য এটা তার সুবিধা হয়ে যেত, তার আগে শুনতো তার প্রবলেমটা, দেন উপদেশ বা উত্তর দিত। ওকে, নেক্সট কোশ্চেন। ইন হুইচ ম্যানার ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ কনভারসেশন উইথ হিজ ক্লায়েন্টস, তাহলে কীভাবে অ্যাস্ট্রোলজার তার কাস্টমারের সাথে বা তার মক্কেলের সাথে কনভারসেশন শুরু করতো? গেজিং অ্যাট দ্য ফর্ম অফ হিজ ক্লায়েন্ট, তার ক্লায়েন্টের বা তার মক্কেলের হাতে তালু দেখে। আস্কিং ইফ দেয়ার ওয়াজ এনি ওমেন ইন দেয়ার ফ্যামিলি, এবং জিজ্ঞেস করতো তাদের বাড়িতে কোনো মহিলা আছে কিনা। শেয়ারিং হিজ ওন লাইফ এক্সপিরিয়েন্স, তার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে শুরু করতো। আস্কিং অ্যাবাউট হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করতো। তাহলে রাইট অ্যান্সারটা কি না, অ্যাস্ট্রোলজার যখন কাস্টমারের সাথে কথা শুরু করতো, কনভারসেশন শুরু করতো, তিনি কী করতেন না গেজিং অ্যাট দ্য ফার্ম অফ দ্য ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের হাতে তালু দেখতো, ক্লায়েন্টের হাতে তালু দেখার পর তারপর কী করতেন তিনি তাদের সাথে কথা মানে কনভারসেশন শুরু করতেন। মোস্ট অফ দ্য ক্লায়েন্টস এগ্রি টু হুইচ স্টেটমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার, তো বেশিরভাগ ক্লায়েন্টের বা বেশিরভাগ মক্কেলের অ্যাস্ট্রোলজারের এই তথ্যটার সাথে একমত হতেন। ইজ দেয়ার any woman in your family? Adversity always presents opportunity for introspection. In many ways, you are not getting the fullest result for your efforts. The way to get started, it is quite talking and begin doing. তার মানে কি রাইট অ্যান্সারটা হলো ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্টস, অনেকবার আপনি আপনার চেষ্টা সম্পূর্ণ ফলাফল পাচ্ছেন না। যখনই এই কথাটা বলতো অ্যাস্ট্রোলজার, এইটার সঙ্গে সবাই একমত হতো। তাহলে রাইট অ্যান্সারটা কি, যে অনেকবার আপনি আপনার প্রচেষ্টার সমান মূল্য পাচ্ছেন না বা সমান ফলাফল পাচ্ছেন না। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী দ্য বেসিক রিজন বিহাইন্ড ওয়ান্স ট্রাভেল ইজ ওয়ান্স, তাহলে অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী একজনের কষ্টের মূল কারণ হলো তার কি ব্যাকগ্রাউন্ড, পেরেন্টস, নেচার, থটস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু নেচার, স্বভাব। তাহলে অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী একজনের কষ্টের মূল কারণ হলো তার স্বভাব। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার গট ক্লোজ টু দ্য হার্টস অফ হিজ ক্লায়েন্ট ইমিডিয়েটলি বাই সেইং, তাহলে অ্যাস্ট্রোলজার খুব সহজেই তার খরিদ্দারের বা তার মক্কেলের মনের মানে ক্লোজ হয়ে যেত, তার মনের সাথে মিল হয়ে যেত এবং তাদের খুব ক্লোজ হয়ে যেত। কি বলে ক্লোজ হয়ে যেত? দে হ্যাড আ রাফ এক্সটেরিয়র, গড ওয়ান্টেড টু টেস্ট দেম, দে ওয়ার ব্রেভ এনাফ টু টলারেট অল দ্য সাফারিংস, দ্য ট্রাভেলস অফ লাইফ মেড দেম স্ট্রঙ্গার। তাহলে রাইট অ্যান্সারটা হলো দে হ্যাভ আ রাফ এক্সটেরিয়র, তাদের কি হল বাহিরটা মানে ভেতরটা যতই নরম হোক না কেন বাহিরটা খুব রুক্ষ প্রকৃতির, মানে কঠিন প্রকৃতির। এটা বলে তিনি কী করতেন না তার ক্লায়েন্টদের মক্কেলের সাথে একমত হয়ে কী করতো, তাদের খুব ক্লোজ হয়ে যেত। নেক্সট কোশ্চেন। হোয়াট ডু ইভেন দ্য মাইরেস্ট
অফ হিউম্যান বিংস লাভ টু হেয়ার। তাহলে বেশিরভাগ মানুষ কি শুনতে বেশি ভালোবাসতো, কোন জিনিসটা বেশিরভাগ মানুষ শুনতে ভালোবাসতেন? দে আর ব্লেসড বাই দ্য অলমাইটি, গড উইল ব্যাক দেম আপ, দে হ্যাভ আ ফরবিডিং এক্সটেরিয়র, দে গেট মোর দেন দে ওয়ার্ক ফর। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দে হ্যাভ আ ফরবিডিং এক্সটেরিয়র, মানে তাদের বাহিরটা খুব কঠোর বা নিষ্ঠুর, রুক্ষ। হোয়াট সিগন্যাল প্রমস দ্য অ্যাস্ট্রোলজার টু প্যাক আপ হিজ বিলঙ্গিংস? তাহলে কোন সিগন্যালটা অ্যাস্ট্রোলজারকে এটা বোঝাতো যে তার জিনিসপত্র বাঁধার বা প্যাক করার টাইম হয়ে গেছে? দ্য গ্রাউন্ডনাট সেলর ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার, আ সাডেন ক্ল্যাপ অফ থান্ডার, হিজ এনিমিজ সাডেন অ্যারাইভেল, সানরাইজ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য গ্রাউন্ডনাট সেলর ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার, মানে বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে দিল। কারণ বাদাম বিক্রেতার মশালের আলোতেই কিন্তু অ্যাস্ট্রোলজার ব্যবসা করতো। তাহলে যখনই বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে দিত, তখনই এটা অ্যাস্ট্রোলজারের কাছে একটা সাইন বা সিগন্যাল হতো যে তুমিও তোমার ব্যবসা গোছানো শুরু করো। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লাইট দ্যাট রিমেনিং আফটার দ্য নাটস ভেন্ডার লিভস দ্য প্লেস? তখন তাহলে বাদাম বিক্রেতা ওই জায়গা থেকে চলে যাওয়ার পর দোকান গুছিয়ে কোন কোন ধরনের লাইটটা তখনও ওই বাদাম ওই অ্যাস্ট্রোলজারের সামনে থাকতো, কোন ধরনের আলোটা? গ্রিন, ইয়েলো, রেড, ব্লু। তাহলে রাইট অ্যান্সার হলো গ্রিন, সবুজ কালারের একটা লাইট তখনও থাকতো। হোয়েন দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট ইজ ফ্লেয়ার? যখন বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে দিত। দ্য অনলি লাইট দ্য রিমেনিং অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার শপ? তাহলে একটা লাইট অ্যাস্ট্রোলজার শপে এসে পড়তো, ওয়াজ কি সেটা? সাইকেল ল্যাম্প লাইট, গ্যাস লাইট, মিউনিসিপ্যালিটি লাইট এবং এ লিটিল গ্রিন লাইট। তাহলে এটা হলো একটা ছোট্ট সবুজ আলোর শিখা, আ লিটিল গ্রিন লাইট। হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু এন্ড আপ হিজ ওয়ার্ক ফর দ্য ডে? তাহলে যখন অ্যাস্ট্রোলজার তার সারাদিনের কাজকর্মের পর দোকান গোছাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, ঠিক তখন কে এলো? হিজ ওয়াইফ, হিজ চিলড্রেন, হিজ অ্যাসিস্ট্যান্ট, আ পসিবল ক্লায়েন্ট? তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আ পসিবল ক্লায়েন্ট, মানে একটা সম্ভাব্য, দেখতে মনে হয় তার মক্কেল বলে, বা তার ক্লায়েন্ট দেখে মনে হচ্ছে তার মক্কেল, তো কাস্টমার, তিনি তখন এসেছিলেন যখন দোকান বন্ধ করার সময়। দ্য অ্যাস্ট্রোলজার্স এনকাউন্টার উইথ দ্য ম্যান অকার্ড? তাহলে লোকটির সাথে জ্যোতিষী সাক্ষাৎ ঘটে ইন দ্য মর্নিং, সকালবেলা, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট নুন? তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা জ্যোতিষীর সাথে কিন্তু ওই আগন্তুকের বা লোকটির সাক্ষাৎ ঘটেছিল। ইউ লুক সো কেয়ারকন দ্য স্পিকার ইজ? তাহলে তোমাকে দেখতে খুব, তুমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছো বলে মনে হচ্ছে। এই কথাটা কে বলেছিলেন? দ্য অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার্স মাস্টার, দ্য চাইল্ড, আর থিপ? তাহলে রাইট অ্যান্সারটা হলো কিন্তু দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার কিন্তু ওই আগন্তুককে, যখন সে হঠাৎ করে দোকান বন্ধ করার সময় এসে দাঁড়ায়, ওই ব্যক্তি তাকে তখন দেখেই অ্যাস্ট্রোলজার বলেছিল যে আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। তাহলে স্পিকারকে? অ্যাস্ট্রোলজার। নেক্সট কোশ্চেন, হেয়ার কেয়ারকনস মিনস? তাহলে এখানে কেয়ারকন মানে দুশ্চিন্তাগ্রস্ত, এটার মানেটা কি? কনফিডেন্ট, ওরিয়েড, রিল্যাক্সড, চেয়ারফুল? তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ওরিয়েড, মানে দুশ্চিন্তাগ্রস্ত। হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিয়্যাক্ট? অ্যাস্ট্রোলজার কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? হোয়েন হি স দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম? যখন তিনি দেখলেন যে একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ কী প্রতিক্রিয়াটা দিয়েছিলেন? হি আস্কড দ্য ম্যান টু কাম টু হিম দ্য নেক্সট ডে? সে মানুষটাকে বলেছিল যে আজকে এসো, পরের দিন, আজকে চলে যাও, পরের দিন এসো। হি অফার্ড দ্য ম্যান টু সিট ফর এ হোয়াইল? তিনি মানুষটাকে বলেছিলেন যে তুমি তার সাথে কিছুক্ষণ বসতে, অ্যান্ড চ্যাট উইথ হিম, এবং তার সাথে কথা বলতে। হি ইগনোর দ্য ম্যান অ্যান্ড লেফট দ্য প্লেস? সে মানুষটাকে অবজ্ঞা করে বাড়ি চলে গেলেন। হি আস্কড দ্য ম্যানস নেম? এবং তিনি মানুষটার নাম জিজ্ঞাসা করেছিলেন। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হি অফার্ড দ্য ম্যান টু সিট ফর এ হোয়াইল, তিনি মানুষটাকে বলেছিলেন যে কিছুক্ষণের জন্য এখানে বসো, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সাথে কথা বলো। হোয়াট ডিড দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার? ওই মানুষটা কী জিনিসটাকে অ্যাস্ট্রোলজারের দিকে ঠেলে দিয়েছিল, বা অ্যাস্ট্রোলজারের দিকে ধরিয়ে দিয়েছিল? কী জিনিসটা? মানি, হিজ ফার্ম, হিজ ব্যাগ, পেপার? তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হিজ ফার্ম, মানে তার হাতের তালুটা অ্যাস্ট্রোলজারের মুখের দিকে ধরিয়ে দিয়েছিল দেখার জন্য। ইউ ক্যান ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার? তুমি নিজেকে জ্যোতিষ বলে দাবি করো। স্পিকারকে, এখানে বক্তাকে?
দ্য অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক, দ্য রাইটার, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু গুরু নায়ক। আচ্ছা, এখানে গুরু নায়ক বলতে ওই যে স্ট্রেঞ্জার ম্যান, মানে ওই যে আগন্তুক মানুষটা যে হঠাৎ করে চলে এসেছিলো অ্যাস্ট্রোলজার দোকান বন্ধ করার সময়, এসে হাতটা ধরিয়ে দিয়েছিল অ্যাস্ট্রোলজারের দিকে, সেই ব্যক্তিটাই কিন্তু গুরু নায়ক। হ্যাঁ, ঠিক আছে। এখানে গুরু নায়ক না থেকে যদি থাকে দ্য স্ট্রেঞ্জার ম্যান, তাহলে এখানে স্ট্রেঞ্জার ম্যানও উত্তর দিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন। টেল মি সামথিং অর্থওয়াইল, আমাকে কাজের কথা বলো। হু ইজ দ্য স্পিকার, কে বক্তা, এই কথাটা কে বলেছিলেন? দ্য অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক, দ্য গ্রাউন্ড অ্যান্ড সেলার, দ্য পুলিশ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু গুরু নায়ক বা স্ট্রেঞ্জার ম্যান, ওই যে মানুষটা হঠাৎ করে আবির্ভাব হয়ে গেছিলো যখন অ্যাস্ট্রোলজার তার দোকান বন্ধ করে, তিনিই বলেছিলেন অ্যাস্ট্রোলজারকে আমাকে কাজের কথা বলো। টেল মি সামথিং অর্থওয়েল। ওকে, নেক্সট কোশ্চেন। হাউ মাচ ডিড দ্য ম্যান ফ্লিং আউট অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার? তো কতটা পরিমাণ টাকা অ্যাস্ট্রোলজারের দিকে ছুঁড়ে দিয়েছিল ওই মানুষটা, নিক্ষেপ করে দিয়েছিল, তার দিকে ছুঁড়ে দিয়েছিল? 1 আনা, 3 পাইস, 1 রুপি, 5 আনা। তাহলে রাইট অ্যান্সারটাই কিন্তু 1 আনা। 1 আনা ইকুয়াল টু কিন্তু 4 পাইস, মনে রাখবে। 1 আনা ইকুয়াল টু 4 পাইস। তাহলে এখানে অ্যাস্ট্রোলজারের দিকে ছুঁড়ে দিয়েছিল ওই মানুষটা 1 আনা। At first, how much did the man ask the astrologer to return if he could prove him fake? তাহলে অ্যাস্ট্রোলজার যদি ধাপ্পাবাজ হয়, হ্যাঁ, মিথ্যা বলে, তাহলে ওই মানুষটা কত টাকা রিটার্ন পেতে চেয়েছিল, মানে কত টাকা সে চেয়েছিল যে আমাকে এত টাকা দেবে যদি তুমি মিথ্যা হও। তাহলে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কত টাকা চেয়েছিল তার ধাপ্পা প্রমাণ করার জন্য? 12 আনা, 5 রুপিজ, 50 রুপিজ, 1 আনা উইথ ইন্টারেস্ট। তাহলে সেই মানুষটা নিজে প্রথমে 1 আনা দিয়েছিল এবং বলেছিল যে যদি আপনি প্রমাণ করতে না পারেন, বা যদি আপনি প্রমাণ হয়ে যান যে আপনি ধাপ্পাবাজ বা মিথ্যা কথা বলেন, তাহলে আমাকে 1 আনা তো দিতেই হবে, তার সাথে ইন্টারেস্টও দিতে হবে। তাহলে 1 আনা উইথ ইন্টারেস্ট। হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড ফ্রম দ্য ম্যান? অ্যাস্ট্রোলজার ওই মানুষটার কাছ থেকে কত টাকা দাবি করেছিল? ইফ হিজ অ্যান্সার কুড স্যাটিসফাই হিম। অ্যাস্ট্রোলজার বলেছিল যে যদি আমার উত্তর দ্বারা তুমি স্যাটিসফাই হও বা তুমি সন্তুষ্ট হও, তাহলে আমাকে কত টাকা দিতে হবে। কত টাকা ডিমান্ড করেছিল অ্যাস্ট্রোলজার ওই মানুষটার কাছে? 15 রুপিজ, 5 রুপিজ, 4 আনা, 10 আনা। তাহলে অ্যাস্ট্রোলজার ওই মানুষটাকে বলেছিল যদি আমার উত্তর সঠিক হয় বা আমার উত্তরে তুমি সন্তুষ্ট হও, তাহলে আমাকে 5 টাকা দিতে হবে। কত টাকা? 5 টাকা, 5 রুপিজ। অ্যাট লাস্ট দ্য ম্যান এগ্রি টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার। একদম সর্বশেষে মানুষটা রাজি হয়েছিল অ্যাস্ট্রোলজারকে দেওয়ার জন্য কত টাকা? 10 আনা, 10 রুপিজ, 8 আনা, 16 আনা। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 8 আনা। যখন ওই অ্যাস্ট্রোলজার বলেছিল যে আমার উত্তরে খুশি হলে তুমি আমাকে 5 টাকা দেবে, তখন মানুষটা বলেছিল না, আমি 5 টাকা দেবো না। তখন অ্যাস্ট্রোলজার বলেছিল যে ঠিক আছে আমাকে 8 আনা দেবে, তখন মানুষটা রাজি হয়েছিল। তাহলে সর্বশেষে মানুষটা রাজি হয়েছিল অ্যাস্ট্রোলজারকে 8 আনা দেওয়ার জন্য। হোয়াট ইজ দ্য নেম অফ স্ট্রেঞ্জার? তাহলে ওই যে স্ট্রেঞ্জার, আগন্তুক মানুষটা, যিনি অ্যাস্ট্রোলজারের দোকান বন্ধ করার সময় তিনি এসে হাজির হয়েছিলেন হঠাৎ করে, তো ওই আগন্তুকের নাম কি? গুরু নানক, গুরু নায়ক, গুরু স্বামী, গুরুদেবা। অ্যাকচুয়ালি তোমরা গুরু নায়ক এবং গুরু নানক এই দুটোতে কনফিউশন হয়েও না, মনে রাখবে গুরু নায়ক, নট নানক। নেক্সট কোশ্চেন। গুরু নায়ক লিড আপে। তাহলে গুরু নায়ক, হ্যাঁ, কী করেছিল? জ্বালিয়েছিল। কি জ্বালিয়েছিল বা কী ধরিয়েছিল? সিগার, ল্যাম্প, ক্যান্ডেল, ইনসেন্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হলো সিগার। তাহলে গুরু নায়ক ওখানে সিগার ধরালো। এখানে যদি সিগার না থাকে, চেরুট থাকো বা চুরুট থাকে, তাহলে চেরুটও তোমরা অপশান হিসেবে দাগ দিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন। হু ডিড নট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি? কে অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেনি? অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, গুরু নায়ক, দ্য ভেন্ডার, দ্য অকেশনার্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু গুরু নায়ক। তাহলে গুরু নায়ক কিন্তু অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতো না। অ্যাট দ্য এন্ড, একদম শেষে, হাউ মাচ ডিড দ্য ম্যান আস্ক দ্য অ্যাস্ট্রোলজার টু রিটার্ন ইফ হিজ অ্যান্সার ওয়্যার প্রুভড রং? তাহলে কত টাকা অ্যাস্ট্রোলজার, কত টাকা কী হয়েছে? অ্যাট দ্য এন্ড হাউ মাচ ডিড দ্য ম্যান আস্ক। আচ্ছা, কত টাকা ওই মানুষটা অ্যাস্ট্রোলজারকে রিটার্ন চেয়েছিল যদি তার সমস্ত উত্তর ভুল প্রমাণিত হয়? 8 আনা,
8 রুপিজ, 16 আনা, 10 রুপি। তাহলে রাইট অ্যান্সারটা হলো 16 আনাজ, ঠিক আছে, 16 আনা। দ্য অ্যাস্ট্রোলজার কুড সি দ্য ফেস অফ দ্য ম্যান বাই, তাহলে অ্যাস্ট্রোলজার ওই মানুষটার মুখটা দেখতে পেয়ে গিয়েছিল কিসের দ্বারা? মুনলাইট, ম্যাচ লাইট, গ্যাস লাইট, সানলাইট। তাহলে রাইট অ্যান্সারটা হলো ম্যাচ লাইট। অ্যাস্ট্রোলজি মানে যখন ওই মানুষটা ওই সিগার ধরানোর জন্য ম্যাচ লাইটটা জ্বালায়, সেই ম্যাচ লাইটের আলোতে অ্যাস্ট্রোলজার কী হচ্ছিল, ওই মানুষটাকে চিনতে পেরে গিয়েছিল বা তার মুখটা দেখে নিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার বিকেম আনকমফোর্টেবল আফটার, তো অ্যাস্ট্রোলজার খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল কিসের জন্য? সিইং দ্য ম্যান ফেস, ওই মানুষটার মুখ দেখতে পেয়ে। নোয়িং অ্যাবাউট দ্য ম্যানস পেরেন্টস, ওই মানুষটার বাবা মার পরিচয় জানতে পেরে। গেটিং আ কল হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছ থেকে আসা কল পেয়ে। দ্য আদার বিজনেসম্যান লেফট দ্য প্লেস, অন্যান্য বিজনেসম্যান ওই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার জন্য। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সিইং দ্য ম্যানস ফেস, ওই মানুষটার মুখটা দেখার পর অ্যাস্ট্রোলজার খুব নিজের প্রতি অস্বস্তি বোধ করছিল, সে থাকতে চাইছিল না ওখানে। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু গো অ্যাওয়ে উইথাউট অ্যান্সারিং দ্য স্ট্রেঞ্জার কোশ্চেন, অ্যাস্ট্রোলজার চেয়েছিল সে চলে যাবে, ওই আগন্তুকের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে চলে যেতে চাইছিল অ্যাস্ট্রোলজার। কারণটা কি? হি ডিড নট নো দ্য অ্যান্সার, সে কোনো উত্তর জানতো না। হি ওয়ান্টেড টু গো হোম, সে বাড়ি যেতে চেয়েছিল। হি ওয়াজ গেটিং লেট, তার দেরি হয়ে গিয়েছিল। হি হ্যাড রিকগনাইজ দ্য স্ট্রেঞ্জার, তিনি চিনতে পেরে গিয়েছিলেন ওই অদ্ভুত মানে আগন্তুককে, ওই মানুষটাকে তিনি চিনতে পেরে গিয়েছিলেন। যখনই চিনতে পেরে গিয়েছিলেন তখনই তিনি অ্যাস্ট্রোলজার ভাবছে যে আমি আর থাকবো না, বাড়ি চলে যাব, এবং এই জন্য সে চেয়েছিল বাড়ি চলে যেতে কোনো কোশ্চেনের উত্তর না দিয়ে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টকিং টু দ্য স্ট্রেঞ্জার, যখন অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ ওই আগন্তুক মানুষটার সাথে কথা বলছিল, হ্যাঁ, মানে যে মানুষটা এসে দাঁড়িয়েছিল। দ্য ড্রাইভার্স অফ হুইচ ভেহিকেলস কুড বি হেয়ার্ড সোয়ারিং, তাহলে কোন গাড়ি ড্রাইভারদের কথা ভেসে আসছিল পাশ থেকে? ঝুটকা, বাস, লরি, ট্যাক্সি। তাহলে জুটকা ড্রাইভারদের মানে আওয়াজ ভেসে এসেছিলো। জুটকাটা কি না, 2 চাকা বিশিষ্ট যেসব ঘোড়ার গাড়ি হয় সেই ঘোড়ায় টানা গাড়িকে জুটকা বলা হয়, ঠিক আছে। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দিন। দ্য স্পিকার ইজ, কে বলেছিলেন এই কথাটা? দ্য ম্যাজিশিয়ান, দ্য অ্যাস্ট্রোলজার, দ্য স্ট্রেঞ্জার, দ্য গ্রাউন্ডনাট সেলার। আজকে আমাকে ছেড়ে দিন, আগামীকাল আমি উত্তর বলবো, এর বক্তা কিন্তু অ্যাস্ট্রোলজার। যখন এই মানুষটাকে তিনি চিনতে পেরে গিয়েছিলেন, তিনি কোনোভাবেই উত্তর দিতে চাইছিলেন না, তিনি চাইছিলেন বাড়ি চলে যেতে। লিভ মি টুডে, কালকে। তাহলে স্পিকারকে অ্যাস্ট্রোলজার। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হলোই চ্যালেঞ্জ। দ্য স্পিকারকে, দ্য অ্যাস্ট্রোলজার, স্ট্রেঞ্জার, ম্যাজিশিয়ান, নান অফ দিস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য স্ট্রেঞ্জার। আর যদি এখানে স্ট্রেঞ্জার না থাকে, গুরু নায়ক থাকে, তাহলে তোমরা গুরু নায়ক উত্তর দিতে পারো, ঠিক আছে। চ্যালেঞ্জ যখন তুমি জ্যোতিষ চ্যালেঞ্জ ধরে নিয়েছে, চ্যালেঞ্জ যে আমি উত্তর দেব এবং আমার বিনিময়ে এত টাকা দিতে হবে, তখনই সে তারপরে যখন ওই লোকটার আসল পরিচয় মানে মুখটা দেখার পর চলে যেতে চাইছিলেন, কিন্তু তখন ওই মানুষটা বলেছিলেন, গুরুনায়ক কি বলেছিলেন, না, চ্যালেঞ্জ যখন নিয়েছো তোমাকে চ্যালেঞ্জ ফেস করতেই হবে। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ওয়ান্ট টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার? হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ওয়ান্ট টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার? তাহলে ওই আগন্তুক, ওই ব্যক্তিটা, নতুন ব্যক্তিটা, তিনি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কী জানতে পেরে গিয়েছিলেন? শুড হি বি সাকসেসফুল, কী জানতে চেয়েছিলেন? শুড হি বি সাকসেসফুল ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট? হোয়াট হ্যাপেন টু হিজ পেরেন্টস হু ডাই লং এগো? হু রোবড হিজ মানি? বোথ এ অ্যান্ড বি। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু শুড হি বি সাকসেসফুল ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট। বর্তমান মানে তিনি বর্তমান যেটার খোঁজ করছেন সেটাতে সফল হবেন হ্যাঁ কি না, এই খোঁজটা তিনি করতে এসেছিলেন অ্যাস্ট্রোলজারের কাছে। হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ড টু ওপেন হিজ মাউথ? তাহলে কত টাকা অ্যাস্ট্রোলজার দাবি করেছিল তার উত্তর দেওয়ার জন্য? 10 আনা, 1 রুপি, 1 আনা, 16 রুপি। তাহলে রাইট অ্যান্সারটা হলো কিন্তু 1 রুপি। সে কিন্তু 1 টাকা দাবি করেছিল তার উত্তর দেওয়ার জন্য, এক্সট্রা ওটা। মেনি ইয়ার্স এগো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, অনেক বছর আগে এই আগন্তুক ছিলেন কীরকম ছিলেন? স্টাবড অ্যান্ড লেফট ফর ডেড, তাকে ছুরির আঘাত করেছিল একজন এবং তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল। প্রোভাইডেড আ ল্যান্ড ফর ফার্মিং, তাকে চাষবাস করার জন্য ল্যান্ড মানে জমি দিয়েছিল।
অ্যাডভাইস টু গো টু দ্য অ্যাস্ট্রোলজার, তাকে বলেছিল যাও তুমি অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করে আসো। আস্ক টু স্টার্ট বিজনেস, তাকে বলেছিল একটা নতুন ব্যবসা করতে। অনেক বছর আগে ওই যে স্ট্রেঞ্জার ম্যান মানে আগন্তুক ব্যক্তিটা, নতুন ব্যক্তিটা, তাই কী হয়েছিল না, স্টাবড অ্যান্ড লেফট ফর ডেড, ছুরির আঘাত করে মৃত ভেবে চলে এসেছিল। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্টাবড উইথ, তাহলে ওই আগন্তুক ব্যক্তিকে ছুরি আঘাত করেছিল, মানে আঘাত করেছিল, কী দিয়ে আঘাত করেছিল? সোড, স্টিক, নাইফ, এক্স, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু নাইফ, ছুরি দিয়ে ওই আগন্তুক ব্যক্তিকে কেউ একজন আঘাত করেছিল। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাবড ইন হিজ, তাহলে ওই আগন্তুক ব্যক্তির যে আঘাতটা ছিল সে আঘাতটা কোথায় ছিল? চেস্ট, স্টোমাক, ব্যাক, হেড, তাহলে ওই আগন্তুক ব্যক্তির যে আঘাতটা ছিল সে আঘাতটা ছিল কিন্তু তার চেস্টে, তার বুকে, তাহলে তার বুকে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করেছিল তাকে, ঠিক আছে। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাবড অ্যান্ড, তাহলে ওই আগন্তুক ব্যক্তিটাকে মানে আঘাত করেছিল এবং তাকে কি করেছিল? পুস্ট ইন ফ্রন্ট অফ এ বাস, তাকে বাসের সামনে ঠেলে দিয়েছিল। পুস্ট ইনটু আ ওয়েল নিয়ার বাই দ্য ফিল্ড, তাহলে মাঠের পাশে একটি কুয়োতে তাকে ফেলে দিয়েছিল। বিউরিয়েড আন্ডার দ্য গ্রাউন্ড, তাকে মানে মাটিতে পুড়িয়ে দিয়েছিল। রোবড অফ হিজ বিলঙ্গিং, এবং তার সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাব, তাকে আঘাত করেছিল ছুরি দিয়ে, এবং পুস্ট ইনটু আ ওয়েল, তাকে একটা কুয়োতে ঠেলে ফেলে দিয়েছিল। নিয়ার বাই ইন হিজ ফিল্ড, তাহলে তার মাঠের পাশে একটা কুয়ো ছিল, সেই কুয়োতে তাকে ঠেলে ফেলে দিয়েছিল ছুরির আঘাত করার পর কেউ একজন। হু সেভ দ্য স্ট্রেঞ্জার, কিন্তু ওই মানে ব্যক্তিকে কে রক্ষা করেছিল, তার জীবন বাঁচিয়েছিল? অ্যান অ্যাস্ট্রোলজার, হিজ গুরু, হিজ ফ্রেন্ডস, এ পাসার বাই, তার রাইট অ্যান্সারটা হলো আ পাসার বাই। তাহলে ওই সময় পাশ দিয়ে একজন যাচ্ছিল, তিনি হঠাৎ করে কুয়োর দিকে যখন উঁকি মারে এবং গিয়ে মানে দেখে যে একজনের বডি মানে একজন পড়ে আছে অসুস্থ ক্ষত হয়ে, তো তখন তিনি ওই মানে স্ট্রেঞ্জার মানুষ বা ওই মানুষটার জীবন রক্ষা করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য ম্যান বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্যাট, তাহলে ওই মানুষটা তার বুককে উন্মুক্ত করেছিল দেখানোর জন্য, কি দেখানোর জন্য? স্কার্স, উন্ডেড লকেট, বার্থমার্ক, লকেট, তাহলে রাইট অ্যান্সারটা হলো স্কার্স, মানে তাকে যে ক্ষত করা হয়েছিল বা ছুরি দিয়ে তার যে বুকে আঘাত করা হয়েছিল সেই আঘাতের চিহ্নটা দেখার জন্য, স্কার্স দেখার জন্য তিনি বুকটা উন্মুক্ত করেছিলেন। টু হুম ডিড দ্য ম্যান বেয়ার হিজ চেস্ট, কার কাছে তিনি তার বুকটা উন্মুক্ত করেছিলেন? কাকে দেখানোর জন্য? তার ওই ক্ষতটা কাকে দেখানোর জন্য বা কার কাছে তিনি তার বুকটা উন্মুক্ত করেছিলেন? দ্য অ্যাস্ট্রোলজারের কাছে, ম্যাজিশিয়ান, ভিলেজার্স, ডক্টর, তাহলে রাইট অ্যান্সারটা হলো অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারকে তিনি দেখাতে চেয়েছিলেন যে সত্যি সত্যি তাকে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল এবং তার দাগটা আঘাত করেছিল, এই জন্য তার দাগটা তিনি অ্যাস্ট্রোলজারকে দেখাতে চাইছিলেন। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরু নায়ক ডায়েড, তাহলে অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী যে ব্যক্তিটা গুরু নায়ককে মারতে চেয়েছিলেন তিনি মারা গেছেন, মানে সেই ব্যক্তিটাই মারা গেছেন। কবে মারা গেছেন? 4 ইয়ার্স এগো, 4 বছর আগে। 4 মান্থস এগো, 4 মাস আগে। 14 ইয়ার্স এগো, 14 বছর আগে। আর 4 ডেজ, 4 দিন আগে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 4 মান্থস এগো। অ্যাস্ট্রোলজার বলেছিল যে আপনাকে যে হত্যা করার চেষ্টা করেছিল সে ব্যক্তিটা কিন্তু 4 মাস আগে মারা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য ম্যান হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে যে ব্যক্তিটা এসেছিল বা যে আগন্তুকটা এসেছিল সন্ধ্যাবেলা, সেই ব্যক্তিটার আসল নাম কি? গুরু বিনায়ক, গুরু নায়ক, গুরু নানক, গুরু রঞ্জন, তার রাইট অ্যান্সারটা কিন্তু গুরু নায়ক। ওকে, মনে রাখবে গুরু নায়ক। হাউ ডিড গুরু নায়ক রিয়্যাক্ট আপন হিয়ারিং অ্যাবাউট হিজ মার্ডার্স ডেথ, তো মার্ডারার্স ডেথ মানে যখন অ্যাস্ট্রোলজার তাকে বলেছিল যে তোমাকে যে হত্যা করতে চেয়েছিল সে মারা গেছে, তো তার মারা যাওয়ার খবরটা শুনে গুরু নায়ক কী রিয়াকশানটা দেখিয়েছিলেন? হি গোন্ড, তিনি আর্তনাদ করে আফসোস করলো। হি লাভড, সে হাসছিলেন। হি ফেন্টেড, খুব ভয় পেয়ে গিয়েছিল। হি ক্রাইড, চিৎকার করেছিল। তাহলে রাইট অ্যান্সারটা হলো হি গোন্ড, মানে সে আর্তনাদ করে আফসোস করেছিল যে তাকে আমার মারার কথা ছিল, সে কিভাবে মরে গেল। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরু নায়ক নট টু ডু, তাহলে অ্যাস্ট্রোলজার জ্যোতিষ গুরু নায়ককে একটা উপদেশ দিয়েছিল, কি না করার জন্য বলেছিল, যেটা তুমি করবে না, কিটা সেটা? টু থিঙ্ক অ্যাবাউট টেকিং রিভেঞ্জ, কোনো প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই।
টু রব দ্য স্কার্স অ্যাস অন হিজ হেড, তার মাথায় ছাই দিয়ে দিয়েছিল, যে ছাই হ্যাঁ দিয়ে দিয়েছিল। টু টক টু হিজ এনিমিজ, বলেছিল যে তুমি তোমার শত্রুর সাথে কথা বলবে না। টু ট্রাভেল সাউথওয়ার্ডস এগেন, আর কখনো দক্ষিণ দিকে ভ্রমণ করবে না। তাহলে রাইট অ্যান্সারটা হলো টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন। মানে অ্যাস্ট্রোলজার খুব চালাক ছিল, তিনি গুরুনায়ককে বলেছিলেন যে আপনি আর কোনোদিন দক্ষিণের দিকে আর আসবেননি। ঠিক আছে। হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স আক্স গুরুনায়ক নট টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, কেন অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে বলেছিল যে তুমি আর দক্ষিণ দিকে ভ্রমণ করবে না? বিকজ হি স অ্যানাদার গ্রেট ডেঞ্জার টু গুরুনায়কস লাইফ ইফ হি ওয়েন্ট ফ্রম হোম, বিকজ দেয়ার ওয়াজ আ গ্যাংস্টার হু ওয়াজ ইন সার্চ অফ দ্য গুরুনায়ক, বিকজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য সাউথ ওয়াজ নট গুড ফর গুরুনায়কস হেলথ, বিকজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড গুরুনায়ক টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্যামিলি। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো বিকজ হি স অ্যানাদার গ্রেট ডেঞ্জার, তিনি দেখতে পাচ্ছিলেন যে গুরুনায়কের জীবনে আরেকটা বিপদ আসছে। ইফ হি ওয়েন্ট ফ্রম হোম, যদি তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার গিভ টু গুরুনায়ক অ্যালং উইথ অ্যাডভাইস, তাহলে ওই অ্যাস্ট্রোলজার জ্যোতিষ গুরুনায়ককে তার উপদেশ তো দিয়েছিলেন, তার সাথে সাথে আরেকটা কি দিয়েছিলেন? ভার্মিলিয়ন, সিঁদুর, অ্যাপেল, এ পিঞ্চ অফ স্কার্স অ্যাস বোথ এ অ্যান্ড বি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আ পিঞ্চ অফ স্কার্স অ্যাস মানে সিক্রেট অ্যাস মানে কি, এক চিমটে পবিত্র ছাই দিয়েছিল তাকে, যে তুমি এই অ্যাডভাইসগুলো দিয়েছিল এটা করবে না ওটা করবে না, এবং তার সাথে তাকে দিয়েছিল এক চিমটে পবিত্র ছাই। দ্য অ্যাস্ট্রোলজার্স আস্কড গুরুনায়ক টু রোব দ্য স্কার্সড অ্যাস অন হিজ, তাহলে অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে বলেছিল যে এই পবিত্র ছাইটি তুমি মাথায় ঘষে নাও, পবিত্র ছাইটি ঘষে নাও। কোথায় ঘষে নেওয়ার কথা বলছিল? ফোরহেড কপালে, হ্যান্ড চিক্স গালে, আর চেস্ট ছাতিতে বা বুকে। তাহলে রাইট অ্যান্সারটা হলো ফোরহেড। অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে ওই কী দিয়েছিল, ওই ছাই দিয়েছিল, হ্যাঁ ছাই দিয়ে বলেছিল যে তুমি এটা কপালে ভালো করে লাগিয়ে নাও। হোয়ার ওয়াজ গুরুনায়কস ভিলেজ লোকেটেড, তাহলে গুরুনায়কের গ্রামটা কোথায় ছিল? 2 days journey due south of the town, 2 days journey due north of the town, 2 days journey due east of the town, 2 days journey due west of the town। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 2 day journey due north of the town। তাহলে এই শহরের উত্তরে 2 দিনের হাঁটা পথ, 2 দিনের হাঁটা পথে ছিল তার গ্রামটা, মনে রাখবে। হাউ ডিড গুরুনায়ক রিয়্যাক্ট টু অ্যাস্ট্রোলজার্স অ্যাডভাইস অফ নেভার গোয়িং সাউথওয়ার্ড এগেন, তো অ্যাস্ট্রোলজার যখন গুরুনায়ককে বলেছিল যে আপনি আর কোনোদিনও দক্ষিণ দিকে যাবেন না বা দক্ষিণমুখী ভ্রমণ করবেন না, এটা শুনে গুরুনায়কের রিয়াকশানটা কী ছিল? হি এগ্রি উইথ দ্য অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজার সাথে একমত হয়েছিল। হি ইগনোর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মত অ্যাস্ট্রোলজারকে ইগনোর করেছিল, তার কথা শোনেনি। হি বিকেম অ্যাংরি উইথ দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের প্রতি রেগে গিয়েছিল। হি সেড নাথিং, সে কিছুই বলে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হি এগ্রিড উইথ অ্যাস্ট্রোলজার, সে অ্যাস্ট্রোলজারের সাথে একমত হয়েছিল যে ঠিক আছে আমি আর দক্ষিণমুখী ভ্রমণ করব না। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরুনায়ক ডায়েট, তাহলে অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী সেই মানুষটা যিনি গুরুনানক বলে যাচ্ছি বারবার বলছি, এটা দ্যাট ইজ মাই মিস্টেক। তো গুরুনায়ককে যে মারার চেষ্টা করেছিল সেই ব্যক্তিটা কিভাবে মারা গেছে? অফ ক্যান্সারে মারা গেছে, ন্যাচারাল ডেথ স্বাভাবিক মৃত্যু, অ্যান্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনায় মারা গেছে, অফ অ্যান অ্যাটাকড বাই আ ওয়াইল্ড অ্যানিম্যাল একটা বন্য প্রাণীর তাকে মেরে ফেলেছে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইন অ্যান অ্যাক্সিডেন্ট, মানে গুরু নায়ককে যে হত্যা করতে চেয়েছিল সেই ব্যক্তি কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথাটা বলেছে কে? অ্যাস্ট্রোলজার বলেছে। ওকে, হাউ ডিড দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরুনায়কস ডাই, তাহলে যে ব্যক্তি গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল সে কিভাবে তাহলে মারা গেল? অ্যাকচুয়ালি তাহলে কিভাবে মারা গিয়েছিল সে? হি ওয়াজ কার্সড আন্ডার আ লরি, সে লরির তলায় পিষে মরে গেছে। হি ওয়াজ স্টেপড বাই হিজ এনিমি, তাকে তার শত্রুরা ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। হি ওয়াজ পুশড ফ্রম আ মাউন্টেন, তাকে পর্বত থেকে ঠেলে ফেলে দিয়েছে। হি হ্যাড আ ন্যাচারাল ডেথ, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু হি ওয়াজ কার্সড আন্ডার আ লরি, একটা লরির তলায় পিষে মরে গেছে। এটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলেছিল। ওকে,
হাউ ডিড গুরু নায়ক রিয়াক্ট অন হিয়ারিং অ্যাবাউট হিজ এনিমিজ পেনফুল ডেথ? তার শত্রুর, মানে তাকে যে হত্যা করেছিল সেই তার শত্রু, তাহলে তার শত্রুর এই যন্ত্রণাদায়ক মৃত্যুতে এই কথা শুনে গুরু নায়কের কী রিয়াকশান হয়েছিল? হি ওয়াজ ডিসহার্টেন্ড টু হেয়ার ইট, হি ওয়াজ সারপ্রাইজ টু হেয়ার ইট, হি ওয়াজ স্যাটিসফাইড টু হেয়ার ইট, হি ওয়াজ টেকেন এ বাক টু হেয়ার ইট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হি ওয়াজ স্যাটিসফাইড টু হেয়ার ইট। সেইটা শুনে খুব খুশি হয়েছিল, ভেবেছিল বা যাই হোক আমি তো প্রতিশোধটা নিতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট সে খুব যন্ত্রণা হয়ে মারা গেছে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার স্পিক আপ হিজ ইকুইপমেন্ট, যখন অ্যাস্ট্রোলজার তার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, দ্য প্লেস ওয়াজ, তখন ওই জায়গাটা কীরকম ছিল? ক্রাউডেড, পুরো ভিড় ছিল, ডিজার্টেড, পুরো জনমানব শূন্য ছিল, বোথ বি অ্যান্ড সি, আর ডার্কেন্ড মানে অন্ধকারাচ্ছন্ন ছিল। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু ডিজার্টেড, পুরো জনমানব শূন্য ছিল, কেউ ছিল না ওই মুহূর্তে ওই রাস্তা মানে ওই মার্কেটে, এবং ডার্কেন্ড এবং পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছিলো ওই জায়গাটা। তাহলে দুটোই উত্তর ঠিক, ডিজার্টেড অ্যান্ড ডার্কেন্ড। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইমপ্লাই অ্যাবাউট গুরু নানকস ফিউচার লংজিভিটি? তো জ্যোতিষ গুরু নায়কের ভবিষ্যৎ দীর্ঘায়ু সম্পর্কে কী ইঙ্গিত দিয়েছিলেন? যে তোমার ভবিষ্যৎটা খুব দীর্ঘায়ু হবে, কি বলেছিল, কিভাবে বলেছিল? অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার গুরু নায়ক উইল ডাই ইয়ং, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী গুরু নায়ক খুব তাড়াতাড়ি মারা যাবে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী গুরু নায়ক উইল ডাই উইথিন এ ইয়ার, 1 বছরের মধ্যে মারা যাবে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী গুরু নায়ক উইল লিভ টু বি 100, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী গুরু নায়ক 100 বছর বাঁচবে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার গুরু নায়ক উইল লিভ ফর এভার, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী গুরু নায়ক সারা মানে পুরো পার্মানেন্ট অমর হয়ে থাকবে। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার গুরু নায়ক উইল লিভ টু বি 100, তিনি 100 বছর বাঁচবেন, এটাই বলেছিলেন অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে। হোয়েন ডিড অ্যাস্ট্রোলজার রিচ হোম, কখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিলেন রাত্রিতে? ইন দ্য ইভিনিং, অ্যাট অ্যারাউন্ড 9 PM, নিয়ারলি মিড নাইট, হি ডিড নট রিটার্ন দ্যাট নাইট। তাহলে রাইট অ্যান্সারটা হলো নিয়ারলি মিড নাইট, প্রায় মাঝরাতে তিনি বাড়ি ফিরেছিলেন। তাহলে তিনি তো দোকান খুলেছিলেন মিড ডেতে, মধ্যাহ্নেতে, এবং বাড়ি পৌঁছেছিলেন মিড নাইট, নিয়ারলি মিড নাইট মানে প্রায় মাঝরাতে। ওকে, নেক্সট কোশ্চেন। হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাট হোম, অ্যাস্ট্রোলজারের জন্য কে অপেক্ষা করেছিলেন তার বাড়িতে? হিজ পেরেন্টস, তার বাবা মা, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, হিজ ওয়াইফ, তার স্ত্রী, হিজ এনিমি, তার শত্রু। তাহলে রাইট অ্যান্সারটা হলো হিজ ওয়াইফ, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করেছিলেন তার বাড়িতে। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু, অ্যাস্ট্রোলজার কী করেছিলেন? উইথ দ্য হ্যান্ডফুল অফ কয়েন্স গিভেন বাই গুরু নায়ক, তাহলে গুরু নায়ক তাকে 1 মুঠো পয়সা দিয়েছিল লাস্টে যাওয়ার সময়, তার উত্তরে স্যাটিসফাই হওয়ার জন্য গুরু নায়ক কী করেছিলেন? অ্যাস্ট্রোলজারকে 1 মুঠো পয়সা দিয়েছিলেন। ওই পয়সাটা নিয়ে অ্যাস্ট্রোলজার কী করেছিলেন? হি থ্রিউ দেম অ্যাওয়ে, সেগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছিল। হি স্পেন্ড দেম অন গ্যাম্বলিং, সেগুলো সে জুয়ায় খেলে নষ্ট করে দিয়েছিল। হি কাউন্ট দেম, সেগুলো সে গুনেছিল। হি গেভ দেম টু হিজ ওয়াইফ, সেগুলো তিনি তার স্ত্রীকে দিয়েছিলেন। অ্যান্ড আস্কড হার টু কাউন্ট, এবং তাকে গুনতে বলেছিলেন। তাহলে রাইট অ্যান্সারটা হলো এটাই, যে হি গেভ দেম টু হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে এগুলো দিয়েছিলেন। অ্যান্ড আস্কড হার, এবং তাকে বলেছিলেন টু কাউন্ট, এগুলো গুনতে। হোম ডিড দ্য অ্যাস্ট্রোলজার আস্ক টু কাউন্ট দ্য কয়েন, কাকে অ্যাস্ট্রোলজার ওই কয়েনগুলো দিয়েছিলেন গোনার জন্য? হিজ ওয়াইফ, হিজ কলিগস, হিজ চিলড্রেন, হিজ এনিমি। তাহলে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে, হিজ ওয়াইফ তার স্ত্রীকে ওই কয়েনগুলো দিয়েছিলেন, বলছিলেন এগুলো গুনে রাখতে। হাউ মাচ মানি ডিড গুরু নায়ক গিভ টু অ্যাস্ট্রোলজার, তাহলে গুরু নায়ক অ্যাস্ট্রোলজারকে কত টাকা দিয়েছিল? 12 আনা, 12.5 আনা, 1 রুপি, 2 রুপি। তাহলে রাইট অ্যান্সারটা হলো 12.5 আনা, তাহলে 12.5 আনা, 12.5 আনা দিয়েছিল। অ্যাকচুয়ালি কিন্তু গুরু নায়কের সাথে অ্যাস্ট্রোলজার কথা হয়েছিল, যদি তিনি সমস্ত উত্তর স্যাটিসফাই হয় গুরু নায়ক, তাহলে তিনি তাকে 16 আনা দেবে। 16 আনা মানে 1 টাকা। কিন্তু 1 মুঠো টাকা লাস্টে দিয়ে চলে গিয়েছিল, 1 মুঠো পয়সা লাস্টে দিয়ে চলে গিয়েছিল গুরু নায়ক ওই অ্যাস্ট্রোলজারকে। অ্যাস্ট্রোলজার যখন বাড়িতে এসে গুনে দেখে না, ওতে আছে 12.5 আনা, দেওয়ার কথা ছিল 16 আনা, কিন্তু ওতে আছে 12.5 আনা। ওকে,
হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রিয়াক্ট অন গেটিং সো মাচ মানি? তো এতগুলো টাকা পেয়ে অ্যাস্ট্রোলজারের স্ত্রীর কী রিয়াকশান দেখিয়েছিল? সি ওয়াজ সাসপিশিয়ান অফ আর হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে মানে স্বামীকে সন্দেহ করেছিল। সি ওয়াজ ওভারজয়, সে ভীষণ আনন্দিত হয়েছিল। সি ওয়াজ ইনডিফারেন্ট, তিনি উদাসীন ছিলেন। সি ওয়াজ স্যাড, তিনি খুব দুঃখ পেয়েছিলেন। তাহলে রাইট অ্যান্সারটা হলো সি ওয়াজ ওভারজয়, এতগুলো টাকা দেখার পর তার স্ত্রী খুব আনন্দ পেয়েছিল বা আনন্দিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইন্টেন্ড টু ডু উইথ দ্য মানি আর্ন বাই হার হাজব্যান্ড? তো এই যে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ, তিনি কি উদ্দেশ্য করেছিলেন যে তার হাজব্যান্ড এতগুলো টাকা নিয়ে এসছে, হ্যাঁ, যে সেই টাকাগুলো দেখে তিনি কী চেয়েছিলেন? সি ওয়ান্টেড টু সেভ ইট, সেগুলো রাখতে চেয়েছিলেন, জমা করে রাখতে চেয়েছিলেন। সি ওয়ান্টেড টু ইনভেস্ট দেম ফর দ্য ফিউচার, তাদের ভবিষ্যতের জন্য এটা প্ল্যান করেছিল এই টাকাগুলো দিয়ে। সি ওয়ান্টেড টু বাই জ্যাগারি অ্যান্ড কোকোনাট টু মেক সাম সুইটস ফর দ্য চাইল্ড, তিনি কী করেছিলেন, চেয়েছিলেন যে এই টাকাটা দিয়ে কিছু, যে জ্যাগারি মানে কিন্তু তালের তৈরি গুড় বা তালের গুড়, হ্যাঁ, সে চেয়েছিলেন যে তালের গুড় আনবে এবং একটু নারকেল আনবে, তার ছেলের জন্য বা তার সন্তানের জন্য একটু মিষ্টি বানিয়ে দেবে। আর সি ওয়ান্টেড টু গো অন ফ্যামিলি ট্যুর, সে ভেবেছিল যে এগুলো নিয়ে আমরা ফ্যামিলি ট্যুরে যাব। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো সি ওয়ান্টেড টু বাই জ্যাগারি অ্যান্ড কোকোনাট টু মেক সাম সুইটস ফর দ্য চিলড্রেন বা ফর দ্য চাইল্ড, তার শিশুর জন্য সে কী করবে, একটু তালের গুড় আনবে এবং নারকেল আনবে, তার শিশুটার জন্য একটু মিষ্টি বানাবে, এটাই চেয়েছিল তিনি। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইন্টেন্ড টু বাই টু মেক সুইটস? মিষ্টি তৈরির জন্য কি কিনতে চেয়েছিল অ্যাস্ট্রোলজারের স্ত্রী, মানে জ্যোতিষের স্ত্রী? কোকোনাট, ঘি, জ্যাগারি অ্যান্ড কোকোনাট সুগার। তাহলে রাইট অ্যান্সারটা হলো জ্যাগারি অ্যান্ড কোকোনাট, তালের গুড় এবং নারকেল কিনতে চেয়েছিল মিষ্টি বানানোর জন্য। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্টেড টু মেক সুইট ফর, অ্যাস্ট্রোলজারের মানে জ্যোতিষীর স্ত্রী চেয়েছিল মিষ্টি বানাতে কার জন্য? হার হাজব্যান্ড, তার স্বামীর জন্য। হার নেইবার্স, তার প্রতিবেশীর জন্য। হার নিউ ইনলস মানে তার শ্বশুরবাড়ির জন্য। হার চাইল্ড, তার শিশুর জন্য। অ্যাকচুয়ালি এখানে চাইল্ড মানে তার মেয়ের জন্য বলেছে, ঠিক আছে, ওর একটা মেয়ে ছিল অ্যাস্ট্রোলজারের, তার মেয়ের জন্য মিষ্টি বানাতে চেয়েছিল অ্যাস্ট্রোলজারের স্ত্রী। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাকিউজ গুরু নানক অফ? তাহলে জ্যোতিষ গুরু নানককে কিসের জন্য অভিযুক্ত করেছিল? জ্যোতিষ গুরু নানককে কিসের জন্য অভিযুক্ত করেছিল? চিটিংয়ের জন্য, স্টিলিংয়ের জন্য, লাইং অ্যাজাল্ট, অ্যাজাল্ট মানে হামলা, আর লাইং মানে মিথ্যা কথা বলার জন্য, স্টিলিং মানে চুরি করার জন্য, এবং চিটিং মানে প্রতারণার জন্য। তো রাইট অ্যান্সারটা চিটিং, প্রতারণার জন্য, হ্যাঁ, জ্যোতিষ গুরু নানককে অভিযুক্ত করেছিল। কিসে প্রতারণা? ওই যে তাকে বলেছিল আমি তোমার উত্তরে স্যাটিসফাই হলে 16 আনা দেবে, কিন্তু তাকে দিয়ে চলে গেছে 12.5 আনা, ঠিক আছে। হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ গুরু নানক অফ চিটিং? কেন জ্যোতিষ গুরু নানককে তার মানে প্রতারণার জন্য অভিযুক্ত করেছিল? বিকজ গুরু নানক গেভ দ্য অ্যাস্ট্রোলজার 12.5 আনা ইভেন আফটার promising 1 rupee. Because Guru Nanak did not give him the correct information, because Guru Nanak did not invite the astrologer to his house, both A and B and C. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু because Guru Nanak gave the astrologer 12.5 আনা ইভেন আফটার প্রমিসিং 1 রুপি। তাহলে তাকে প্রমিস করেছিল যে অ্যাস্ট্রোলজারকে, যে তুমি সঠিক উত্তর দিতে পারলে তোমাকে 1 আনা দেওয়া হবে, 1 রুপিস দেওয়া হবে। 1 রুপিস মানে 16 আনা, 16 আনা, কিন্তু গুরু নানককে দিয়ে চলে গেছিল 12.5 আনা, এর জন্যই তাকে অভিযুক্ত করেছিল। হেয়ার জ্যাগারি মিনস, জ্যাগারি মানে কি? জ্যাগারি মানে হচ্ছে তালের তৈরি গুড়, তাহলে তালের গুড় যাকে বলা হয়। কোকোনাট অয়েল, আনরিফাইন্ড সুগার মেড ফ্রম দ্য পাম ট্রি স্যাপ, ঘি অয়েল। তাহলে তাল গাছে মানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো তোমার আনরিফাইন্ড সুগার মেড ফ্রম দ্য পাম ট্রি অ্যান্ড স্যাপ। তাহলে তাল গাছের রস থেকে তৈরি অপরিশোধিত চিনি, যাকে তালের গুড় বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় জ্যাগারি। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, অ্যাস্ট্রোলজারের ছিল 1 ডটার, একটা মেয়ে, 2 ডটার্স, দুটো মেয়ে, 2 সন্স, দুটো ছেলে, 3 সন্স, 3টে ছেলে। তাহলে রাইট অ্যান্সারটা হলো 1 ডটার। তাহলে অ্যাস্ট্রোলজারের ছিল একটা মেয়ে। আফটার ডিনার, রাত্রে খাওয়ার পর, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন দ্য, অ্যাস্ট্রোলজার বসেছিল, কোথায় বসেছিল? চেয়ার, বেড, পায়ল, রক। তাহলে রাইট অ্যান্সার কিন্তু পায়ল। পায়ল মানে একটা নিচু বেঞ্চ, মানে ছোটো নিচু সাইজের বেঞ্চকে বলা হয় পায়ল। পায়লের উপর বসেছিল অ্যাস্ট্রোলজার রাতে খাওয়ার পর। পায়ল মিনস, তাহলে পায়লস কথাটা মানে কি? লো বেঞ্চ, স্মল বেড অ্যান্ড আর্ম চেয়ার, কট। তাহলে রাইট অ্যান্সারটা হলো আর লো বেড, একটা ছোটো চেয়ার, ভুল বললাম, আর লো বেঞ্চ
একটা ছোট চেয়ার, ভুল বলছি, আর লো বেঞ্চ মানে একটা ছোট বেঞ্চকে বলা হয় পায়ল। টু হুম ডিড দ্য অ্যাস্ট্রোলজার কনফিউজ হিজ ক্রাইম, তাহলে কার কাছে জ্যোতিষ তার অপরাধ স্বীকার করেছিল? তাহলে জ্যোতিষ কার কাছে তার অপরাধ, সে একটা অপরাধ করেছে, এটা তিনি কার কাছে স্বীকার করেছিলেন? টু হিজ গুরু, তার গুরুর কাছে, টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে, টু গড, ভগবানের কাছে, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সে স্বীকার করেছিল তার স্ত্রীর কাছে যে সে ছোটোবেলা মানে একটা মানুষকে হত্যা করে মেরে ফেলতে চাইছিল। তো এই অপরাধটা স্বীকার করেছিল তিনি তার স্ত্রীর কাছে, টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে বলেছিলেন। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার কনফিউজ টু হিজ ওয়াইফ, অ্যাস্ট্রোলজার তার স্ত্রীর কাছে কী স্বীকার করেছিল? হি কনফিউজ দ্যাট হি হ্যাড চিট সামন, সে এটা স্বীকার করেছে যে সে কারো একজনের সাথে প্রতারণা করেছে। হি কনফিউজ দ্যাট হি হ্যাড ট্রাই টু কিল সামওয়ান, সে এটা মানে স্বীকার করেছিল যে সে কাউকে হত্যা করতে চেয়েছিল। হি কনফিউজ দ্যাট, সে এটা স্বীকার করেছিল যে হি হ্যাড লস্ট হিজ জব, সে তার কাজটা হারিয়ে ফেলেছে। হি কনফিউজ দ্যাট, সে এটা স্বীকার করেছিল যে হি হ্যাড ম্যারিড বিফোর, সে আগে এই বিবাহ করার আগেও একটা বিবাহ করেছিল। তাহলে রাইট অ্যান্সারটা হলো হি কনফিউজ দ্যাট হি হ্যাড ট্রাই টু কিল সামওয়ান, সেইটা স্বীকার করেছিল যে সে কাউকে একটা হত্যা করতে চেয়েছিল। হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স রান অ্যাওয়ে ফ্রম হোম অ্যান্ড সেটেল ইলসওয়্যার, কেন অ্যাস্ট্রোলজার বাড়ি থেকে চলে এসেছিল এবং অন্যত্র বসতি করেছিল? টু এসকেপ পানিশমেন্ট, শাস্তি থেকে বাঁচার জন্য, ফর কিলিং সামওয়ান, একজনকে হত্যা করার জন্য, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ঘোরার জন্য, টু আর্ন মানি, মোর মানি, আরও টাকা পয়সা উপার্জন করার জন্য, টু সিক বেটার জব অপরচুনিটি, ভালো কাজের আশায়। তাহলে রাইট অ্যান্সারটা হলো টু এসকেপ পানিশমেন্ট ফর কিলিং সামওয়ান, মানে সে একটা মানে করে ফেলেছে, মানে একজনকে হত্যা করার জন্য তাকে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি থেকে বাঁচার জন্য সে কী করেছিল? বাড়ি ছেড়ে চলে এসেছিল। তাহলে রাইট অ্যান্সারটা হলো টু এসকেপ পানিশমেন্ট ফর কিলিং সামওয়ান। হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রিয়্যাক্ট অন হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ট্রাই টু কিল সামওয়ান, তো যখন অ্যাস্ট্রোলজারের স্ত্রী মানে জ্যোতিষী স্ত্রী জানতে পারলো যে তার স্বামী একজনকে মারার চেষ্টা করেছিল, এটা শুনে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তার মানে স্ত্রীর রিয়াকশানটা কী হয়েছিল? সি ওয়াজ হ্যাপি, সে খুব আনন্দিত হয়েছিল, মানে সে খুব খুশি হয়েছিল। সি ওয়াজ স্যাড, সে খুব দুঃখ পেয়েছিল। সি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গেছিলেন। সি ওয়াজ ডিপ্রাইভড, মানে সে খুব বঞ্চিত হয়েছিল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গেছিলেন যে আমার স্বামীও এতদিন আমি জানতাম না যে কাউকে একটা হত্যা করতে চেয়েছিল বা হত্যা করেছিল। যাই হোক, হোয়াট ইনসিডেন্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার পাস্ট ইউজ টু ট্রাভেল হিম, তাহলে জ্যোতিষের অতীতের কোন ঘটনাটা জ্যোতিষকে সবসময় সমস্যার মধ্যে ফেলতো, মানে সমস্যায় রাখতো? দ্যাট এজ আ ইয়ংস্টার হি হ্যাড কিল সামওয়ান, সে যখন যুবক বয়স ছিল তিনি তখন একজন মানুষকে হত্যা করেছিল। দ্যাট হি লেফট হিজ পেরেন্টস অ্যালোন, তিনি তার বাবা মাকে ছেড়ে চলে এসেছিলেন। দ্যাট হি হ্যাড অ্যাবিউজড হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার দেখিয়েছিল। বোথ বি অ্যান্ড সি। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো দ্যাট এজ আ ইয়ংস্টার, তো হি হ্যাড কিল সামওয়ান, তাহলে মানে যখন তার বয়স কম ছিল, যৌবন বয়সে তিনি কি করেছিলেন? একজনকে হত্যা করেছিল। মেনি ইয়ার্স এগো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, তাহলে অনেক বছর আগে অ্যাস্ট্রোলজার কেমন ছিল? অ্যাস্ট্রোলজার ছিল কি না স্টাডিড মাইথোলজি, স্টাবড আ ম্যান উইথ আ নাইফ, পানিশড হিম ইনটু দ্য ওয়েল, পুশড হিম ইনটু দ্য ওয়েল অ্যান্ড লেফট টু ডাই, রিড দ্য স্ট্রেঞ্জার্স পাম, কমিটেড থিপ। তাহলে রাইট অ্যান্সারটা হলো স্ট্যাব দ্য আ ম্যান উইথ আ নাইফ, তিনি কী করেছিলেন? ছোটো বয়সে অনেক বছর আগে সে করেছে, ইয়ং বয়সে আর কি, যে একজনকে ছুরির আঘাত করেছিল এবং পুশ হিম ইনটু দ্য ওয়েল, তাকে ওই কুয়োতে ঠেলে ফেলে দিয়েছিল, অ্যান্ড লেফট হিম টু ডাই, এবং মৃত্যুমুখী করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই অ্যাস্ট্রোলজার কিন্তু ওই গুরুনায়ককে হত্যা করতে চেয়েছিল, তাকে ছুরির আঘাত করেছিল, ছুরি আঘাত করার পর তাকে ঠেলে ফেলে দিয়েছিল কুয়োতে, ভাবছিল ওখানে মরে যাবে, কিন্তু ওখান থেকে ওই একজন পাসারবাই পথচারী গুরুনায়ককে বাঁচিয়ে তুলেছিল। ওকে, তাহলে অ্যাকচুয়ালি অভিযুক্ত কিন্তু এই অ্যাস্ট্রোলজার, এবং এ চিনতে পেরে গিয়েছিল যে আচ্ছা এই হলো সেই ব্যক্তি যাকে আমি মারতে চেয়েছিলাম। এটা দেখেই তিনি অবাক হয়ে গেছিলেন এবং তিনি তার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না, বাড়ি চলে যেতে চাইছিল, এই কারণেই। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন,
হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু আফটার ন্যারেটিং দ্য পাস্ট ইনসিডেন্ট টু হিজ ওয়াইফ? তাহলে তার অতীতের ঘটনাগুলো তার স্ত্রীকে বলার পর অ্যাস্ট্রোলজার কী করেছিল? হি ওয়েন্ট টু স্লিপ, ঘুমোতে চেয়েছিল। হি ক্যারিড হিজ হার্ট আউট। হি লেফট হিজ হাউস। হি স্টার্টেড ড্রিঙ্কিং অ্যালকোহল। রাইট অ্যান্সারটা হলো হি ওয়েন্ট টু স্লিপ। তার সমস্ত অতীতের ঘটনাগুলো এতদিন যা ঘটেছে, মানে সে যেটা করেছে, একজনকে হত্যা করতে চেয়েছিল বা হত্যা করেছিল, ঠিক আছে? তো ও জানে না যে সে বেঁচে গেছে, কিন্তু ও ভেবেছে সে মারা গেছে। তো এই ঘটনাগুলো তার স্ত্রীকে বলার পর তিনি কী করেছিলেন? ওয়েন্ট টু স্লিপ, মানে ঘুমোতে চলে গেছিল। হোয়াট ফিলিং ডিড দ্য অ্যাস্ট্রোলজার এক্সপ্রেস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? তাহলে গল্পের একদম শেষে অ্যাস্ট্রোলজার তার মনের কী অনুভূতিটা প্রকাশ করেছিল? এ সেন্স অফ রিলিফ, স্বস্তির অনুভূতি প্রকাশ করেছিল। এ সেন্স অফ গিল্ট, অপরাধ বোধের অনুভূতি প্রকাশ করেছিল। সেন্স অফ রিগ্রেট, অনুশোচনার অনুভূতি প্রকাশ করেছিল। এ সেন্স অফ অ্যাঙ্গার, রাগের অনুভূতি প্রকাশ করেছিল। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আ সেন্স অফ রিলিফ, স্বস্তির অনুভূতি প্রকাশ করেছিল। যে এতদিন পর সে বুঝতে পেরেছে যে যেই অপরাধ বোধ নিয়ে সে দেশের বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে বা গ্রাম ছেড়ে এসে বাইরে আছে, সেই অপরাধ বোধটা অ্যাকচুয়ালি সেই যে মানুষটাকে খুন করেছিল সে মানুষটা মারা যায়নি, মানে গুরুনায়ক মারা যায়নি, গুরুনায়ক বেঁচে গেছে এবং সেই এসেছিল সন্ধ্যাবেলা তার কাছে। কাকে খুঁজতে? না, তার হত্যাকারীকে খুঁজতে এসেছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কামস টু অ্যান এন্ড উইথ। তাহলে অ্যাস্ট্রোলজার ডে গল্পটা একদম শেষ হয়েছিল কী দিয়ে শেষ হয়েছিল? গুরুনায়কস ডিপারচার, গুরুনায়কের ছেড়ে চলে যাওয়া। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়েটিং ফর হার হাজব্যান্ড অ্যাট হোম। অ্যাস্ট্রোলজারের স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করেছিল বাড়িতে। দ্য অ্যাস্ট্রোলজার লাইং অন দ্য পাইরল ফর রেস্ট। অ্যাস্ট্রোলজার ওই ছোট বেঞ্চে শুয়েছিল রেস্টের জন্য, বিশ্রাম নিতে। আর দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কাউন্টিং দ্য মানি, অ্যাস্ট্রোলজারের স্ত্রী টাকা গুনেই যাচ্ছে। তাহলে গল্পটা এভাবেই শেষ হয়েছিল যে অ্যাস্ট্রোলজার তার সমস্ত অতীতের